আসছি সাথে। আজকে এই মুহূর্তে মাসুম ভাই আমার সাথে নাই, উনি আছেন সিলেটে। সো আজকে আমাদের একাই শোটা করতে হচ্ছে। আজকে আমাদের স্টুডিওতে আমাদের অতিথিরা আছেন। গত সপ্তাহে ঈদের পরে আজকে প্রথম আবার ভূতাফেম, এবং আপনাদের সবাইকে এখনো পর্যন্ত যেহেতু ঢাকা অনেকটাই ফাঁকা এবং অনেকটাই মনে হচ্ছে যে এখনো ঈদের ছুটি বিভিন্ন জায়গায় যারা কাটাতে গিয়েছেন সেখান থেকে ফেরেননি, সুতরাং ঈদের আরো একবার শুভেচ্ছা, ঈদ মোবারক আপনাদের সবাইকে। এবং আশা করছি চমৎকার একটা ঈদ গেল। এবং গত সপ্তাহে আমরা একটা এপিসোড করেছিলাম যেটা ঈদ স্পেশাল ছিল, একটু ডিফারেন্ট ছিল। আমাদের একদম শুরুর দিকের যে ভূত এফএমের এপিসোড গুলো এবং শুরুর দিকের যে কাজগুলো সেগুলো নিয়েই পুরো এপিসোডটা ছিল। এবং আমি তারপরে আপনাদের কাছ থেকে প্রচুর ফেসবুকে আপনাদের কাছে অনেক প্রশংসা শুনেছি, আপনারা কেউ ইমেইল করে জানিয়েছেন এবং সবার কাছেই ভালো লেগেছে বলেছেন। এবং যদি কম্পেয়ার করি যে আগের ঘটনাগুলো কেমন ছিল এখনকার ঘটনাগুলোর তুলনায়, আসলে এই কম্পেয়ার করে কোনো লাভ নেই, দুটো দুরকম ছিল। এবং সেই ঘটনাগুলো একরকম, এখনকার ঘটনাগুলো আর একরকম। তারপরেও যদি আপনারা জানাতে চান যে সেই সময়ের কোন ব্যাপারগুলো আপনাদের ভালো লাগতো, যে সব ব্যাপারগুলো এই সময়ে ফিরিয়ে নিয়ে আসতে পারলে আরো বেশ হতো, বা নতুন কোনো কিছু আপনারা অনেকেই দেখেছি SMS করে আমাদের জানান যে নতুন আর কি কি করা যায়, আমরা শুনে খুব খুশি হই। কারণ এই শো আপনাদের, এবং আপনারা এটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনারাই জানাবেন কি করা উচিত না করা উচিত। যাই হোক, চলে যাচ্ছি ঘটনায়। তবে তার আগে আপনাদের কিছু জিনিস জানিয়ে দিতে চাই। যেমন আমরা যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORT ফুর্তি, স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotafm@radiofurti.fm, which is BHWTFM@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব সরাসরি আপনারা আপনাদের ঘটনা আমাদেরকে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুকে যদি আপনি ভিজিট করতে চান, চলে যান www.facebook.com/bhotafm.russell and www.facebook.com/radio.furti। দুটো জায়গাতে এসেই আপনি আপনাদের মতামত, নাম লিখে কমেন্ট সবকিছুই করতে পারবেন। সো এই ছিল নিয়ম কানুন। এখন আমরা চলে যাব ঘটনায়। তো আমাদের সঙ্গে বেশ দুজন অতিথি এই মুহূর্তে স্টুডিওতে আছেন যারা আপনাদের ঘটনা শোনাবেন। এবং আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে রাতের বেলায় 3টা একটা অদ্ভুত টাইম, একটা মানে কেমন যেন একটা ম্যাজিক্যাল একটা বলবো আর কি টাইম। এটা আমার কাছে মনে হয়, তাই অনেকেই বলে থাকেন রাত 3টা নিয়ে। এবং আপনারা গত সপ্তাহেও এই বিষয় নিয়ে অনেক কিছু হয়তো শুনেছেন, কিন্তু আজকে যিনি এই মুহূর্তে ঘটনা বলবেন তার লাইফের ম্যাক্সিমাম ঘটনা ঘটেছে যখন বাজে ঘড়িতে সময় 2:35। তো 2:35 এই জিনিসটা আমি জানি না যে আপনাদের কার কাছে কতটা বেশি অদ্ভুত রকমের একটা টাইমিং বা একটা টাইম, বাট ওনার কাছে খুবই আজব একটা টাইম। আমরা শুরুতে একটু পরিচিত হয়ে যাই, তারপরে আমরা কথা বলতে পারি এটা নিয়ে। এবং আপনার নামটা প্লিজ একটু আমাদেরকে বলবেন। আমি ফয়সাল আহমেদ কাফি। আচ্ছা, ফয়সাল আহমেদ কাফি। আপনি যেটা বলছিলেন যে আপনার লাইফের ম্যাক্সিমাম ঘটনায় 2:35 ঘটেছে, এবং এই টাইমটার আগেও না, এই টাইমটার পরে না, রাইট? না, জাস্ট একদম এক্স্যাক্টলি 2:35। তো মানে এই ব্যাপারটার সাথে আপনি কখনো কি কারো কাছে জিজ্ঞেস করেছিলেন যে কেন এমন হয় বা এরকম কিছু? এটা নিয়ে আমি কিছু কোয়েরি করেছি যে আসলে, কিন্তু টাইমটার ব্যাপারে আমি কারো কাছ থেকে কোনো কিছু জানতে পারিনি। বাট আমি জানতে পেরেছি থেকে যে আমি যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে যত কিছুই ঘটুক, ঘটনা যত কিছুই হোক, কখনোই কোনো কিছু, যেটা আমিও ট্রাস্ট করি, যে কোনো কিছু আমাকে গায়ে স্পর্শ করতে পারবে না, কিংবা আমাকে কখনো কোনো কিছু টাচ করার মতো মানে ক্ষমতা কেউ রাখে না আর কি, এরকম। আচ্ছা, ওকে, সেই ব্যাপারে আমরা পরে আসবো। হিউম্যানকে আর কি কেউ টাচ করার মতো ক্ষমতা রাখে না, সেটা রাইট। হ্যাঁ, সেটাই। তো যাই হোক, এই আত্মবিশ্বাস আপনার আছে, এবং এই আত্মবিশ্বাস যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে অনেক কিছুতেই আপনি অনেক কিছু ফেস করে হয়তো ভেঙে পড়বেন না, সেটা একদম নিশ্চিত। আমরা চলে যাই আপনার প্রথম ঘটনায়, এবং আপনার প্রথম ঘটনাটা শুনে আসি।
এটা হচ্ছে ঘটনাটা হচ্ছে 1992-3 দিকে। তখন আমি ক্লাস 2-তে পড়ি। তো তখন দেখা যাচ্ছে যে আমি আমাদের মিরপুরে বাড়ি, তো মিরপুরে থাকি। দেখা যাচ্ছে যে মিরপুর ঠিক পূর্বী সিনেমা হলটার অপোজিটেই আমাদের বাসাটা। এখন ওইখানটা একটা হসপিটাল আছে, যেটা হচ্ছে ইসলামী ব্যাংক হসপিটাল। তার পাশে যে বিটিআই বিল্ডিংটা, বিটিআই যে বড় বিল্ডিংটা, ঠিক সেই বিল্ডিংটাতেই আর কি আমাদের মানে তখন ওই বাসাটা ছিল। তখন ওই বিল্ডিংটা ছিল না, ওইখানটায় আমাদের একটা 4তলা বিল্ডিং ছিল, ওটার 4th ফ্লোরে আমরা থাকতাম। তো যখন ওই বাসাটায় উঠি, তার আগে ওই বাসাটাতে কিছু হন্টেড ঘটনা ঘটে, যার কারণে ওই বাসাটা তখন ভাড়া হচ্ছিল না। যেমন এটা হচ্ছে যে তার কিছুদিন আগে আমরা বাসায় ওঠার আগে ওইখানটা একটা মহিলা আর একটা ইয়াং মেয়ে, সে গলায় আত্মহত্যা করে রশি দিয়ে, যার কারণে ওই বাসাটা কেউ ভাড়া নিচ্ছিল না। আচ্ছা, যে কারণে ভাড়া নিচ্ছিল না, মানে ভাড়াটা হলেও মানে 2-1 দিন থেকে তারপর আবার চলে যাচ্ছিল। বাসায় থাকার পরে চলে যাচ্ছিল, বেশি দিন থাকতে পারতেছিল না কেউ। তো আমার আম্মু খুব সাহসী, তো প্রচন্ড রকম সাহসী মহিলা, উনি উঠে গেল ওই বাসা ভাড়াটাও অনেক কম পেলাম। তো যার কারণে দেখা গেল যে বাসাটা আমরা না করে আমরা উঠে যাই। তো উঠার আগে আম্মু হুজুরা নিয়ে আর কি, যে পুরো বাসাটা আমাদেরকে মানে হুজুরে নিয়ে সবকিছু ঠিকঠাক করার জন্য একটা ব্যবস্থা করেন। তা আমি যে রুমটাতে আর কি থাকতাম, তার ঠিক সাথেই একটা ব্যালকনি ছিল। মানে আমার পুরো ফ্ল্যাট জুড়ে যে বিশাল বড় এক ব্যালকনি ছিল, খোলা বারান্দা, স্টিলের রেলিং ছিল ওই বারান্দাটার মধ্যে, আমার ঠিক রুমের সাথেই থাকতো। তো ওই হুজুর ওই রুমটাতে, ওই বারান্দাটাতে যান নাই। উনি বলতেছিলেন, হাসতে হাসতে বললো যে ওনার খুব ভয় লাগে, ওই বারান্দাটাতে উনি যাইতে পারবে না। তো এই বলে উনি ফেরত চলে আসে আর কি। তো ছোটবেলা যখন ছিলাম তখন আম্মু আব্বুর সাথে ঘুমাতাম। তো ওই রুমটাতেই আমি অ্যাকচুয়ালি ঘুমাতাম আম্মু আব্বুর সাথে, ওই রুমটাতে ঘুমাতাম। ছোটবেলায় দেখা যেত যে ছোটবেলায় রাতের বেলা, তখন ঠিক সময়টা মনে নেই, যে তখন রাতের বেলা দেখা যেত যে সময়টা হচ্ছে যে কান্নার শব্দ পেতাম। বাচ্চা একটা কাঁদতেছে, ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে হঠাৎ করে একটা অ্যাডাল্ট একটা মহিলার কান্না চলে আসতো। প্রচন্ড রকম মানে অ্যাডাল্ট একটা মহিলার কান্না চলে আসতো, অনেক জোরে চিৎকার করে কাঁদতেছে, মানে প্রচন্ড দুঃখ নিয়ে কাঁদতেছে, কিন্তু আসলে কারণটা কি বোঝা যেত না। তো তখন আমি ঘুম ভেঙে যেত আমার। তো ঘুম ভেঙে আম্মুকে জিজ্ঞেস করতাম যে আম্মু কে কাঁদে, কে কাঁদতেছে। তো আম্মু আমাকে বলতো সবসময় যে চুপ করে ঘুমায় থাকো, কিছু না ঘুমায়, মানে ওটা ইগনোর করতে আর কি, বেসিক্যালি ইগনোর করতো, যে চুপ করে ঘুমায় থাকতে বলতো। তো এরকম হতো। তো দেখা যেত যে আমার ছোট বোন, যেটা আমার ইমিডিয়েট বড় যে বোন আর কি, সে দেখা যেত ছোটবেলায় মাঝে মাঝে বাসা থেকে বের হয়ে যেত হঠাৎ করে রাতের বেলা। তখন আমি আসলে খুব ছোট, যার কারণে আমি টাইমটা আমি মেজার করতে পারতাম না। তখন দেখা যেত রাতের বেলা বের হয়ে যেতে যাচ্ছে, রুম থেকে বের হয়ে যেতে যাচ্ছে, ফ্ল্যাট বাসা থেকে একদম পুরো বের হয়ে যেতে যাচ্ছে। তখন দেখা যেত তাকে সবাই কোলে নিয়ে ঠান্ডা করতে যাইতো, অনেক কিছু দেওয়ার চেষ্টা করতো, কিন্তু তাকে যেই জিনিসই দিত সে ভাবতে হচ্ছে হয়তো এটা একটা তেলাপোকা কিংবা অন্য কিছু একটা কিছু। তা সে সেটা সেরকমই দেখতো। হ্যাঁ, সে সেটা সেরকমই দেখতো। মানে তাকে দেখা গেল কোন একটা ফ্রুটস দেওয়া হলো, সে ওইটা বুঝতো যে একটা তেলাপোকা মেবি। সে হাসতে হাসতে বলতো আমি এখনই চলে আসবো, তোমরা কোনো টেনশন করে আমি চলে আসবো, এরকম করতো, আমরা দেখতাম। তো তখন আমি কিছু বুঝতে পারতাম না। তো আমার সাথে যখন প্রথম যে ইনসিডেন্টটা হয়, সেটা হচ্ছে ক্লাস 7-এ পড়ি, তখন ক্লাস 8-এ পড়ি আমি তখন। তো ওই রুমটাতে তখন আমি একা শুই। তো ওই রুমটার সাথে যখন আমি শুইতাম, তখন আমার বাবা সকালবেলা অফিসে চলে যেত। তো ওই টাইমে একটা হ্যাবিট হয়ে গেছিল যে বাবা অফিসে চলে যাওয়ার পরে দেখা যেত যে আমরা টিভি দেখতাম। আমি ম্যাক্সিমাম টাইমে দেখা যেত বাবা অফিসে যাওয়ার পরে আমার টিভি দেখার একটা নেশা হয়ে যায়। তো তখন দেখা যেত যে ভোরবেলা একদিন আমি শুয়ে আছি, তো আমি বুঝতে পারলাম যে বাবা বোধহয় অফিসে চলে যাচ্ছে, এরকম আমি শব্দ পেলাম যে বাবা অফিসে চলে যাচ্ছে। তো তখন আমি শুয়ে আছি, তখন আমি ভাবতেছি একটু পরে যে টিভি দেখবো। তো বাসার ফোনটা আমার কাছেই থাকে, শুয়ে থাকি আমি। আর ভোরবেলা প্রায় সময় দেখা যেত যে আমাদের জানালায় অনেক রকমের পাখি আসতেছে, পাখি ডাকতেছে, চড়ুই পাখি প্রচন্ড কিচিমিচি করতো। তো আমি শুয়ে আমার পায়ের নিচে একটা, আমার বিছানা পায়ের নিচে একটা জানালা ছিল, আমার ডান পাশে আর একটা জানালা ছিল আর কি। তো আমি চিন্তা করতেছিলাম যে এই জানালার যদি এই পাখিগুলো যে ডাকতেছে, ফ্যান চলতেছিল গরমকাল, তো পাখিগুলো ডাকতেছে, পাখিগুলো তো রুমের ভিতরে ঢুকলেই ফ্যানের সাথে বাড়ি খাবে, বাড়ি খেয়ে মারা যাবে। আমি তো চিন্তা করলাম যে থাক, বাড়ি খেলে খাক, আমি ওই ব্যাপারটা বেশি একটা গুরুত্ব দিচ্ছি না, আমি আমার রিল্যাক্স করতেছিলাম আর কি। তো একটু পরে যেরকম সেরকমই পাখিটা বাড়ি খেলো, বাড়ি খেতে আমার পিছনে এসে পড়লো, পিছনে এসে পড়ে সে দাপটাচ্ছে, মৃত্যু যন্ত্রণায় দাপটাচ্ছে। তখন আমি বললাম যে যা ভাবতেছিলাম সেটাই হলো, বাড়ি খেলো। তো আমি চিন্তা করলাম যে থাক, যা হয়েছে হয়েছে, এটা পড়ে থাকুক, আমি আর ঘুরে তাকাচ্ছি না। ঠিক তার
কিছুক্ষণের মধ্যে ওই পাখিটা ঠাস করে আমার কাঁথার নিচে ঢুকে গেল। আচ্ছা। কাঁথার নিচে ঢুকে গিয়ে মানে অদ্ভুত একটা ব্যাপার, যেটা একটা হাতের কবজি হাত হয়ে গেল। একটা হাত হয়ে আমি খালি গায়ে শুয়েছিলাম, আমার পুরো শরীরে এলোমেলো ভাবে সে কিছু একটা খুঁজতেছিল। আমার পুরো শরীরে সে এলোমেলো ভাবে খুঁজতেছিল। আমার চোখগুলো বড় বড় হয়ে আমি জানলার দিকে তাকিয়েছিলাম যে আসলে কি। যখনই সে আমার বালিশের নিচে হাত দিছে তখন আমার মনে হয়েছে যে এটা বেবি চোর, আমার মোবাইল টোবাইল কিছু একটা খুঁজতেছে, এরকম কিছু একটা বোধহয় সে চাচ্ছে আর কি। তো তখন আমি চিন্তা করতেছিলাম যে ওকে কি আমি ধরে চিৎকার দিব নাকি আগে চিৎকার দিব। পরে চিন্তা করলাম যে না, আমি ওকে ফার্স্টে ধরি, ধরার পরে সবাইকে ডাকি, ধরার পরে ডাকতে মেবি সবাই এসে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবে। তো আমি এটা চিন্তা করে আমি তখন দাঁড়ালাম, তাকে ধরতে গেলাম। ধরতে গিয়ে দেখলাম যে না, কিছুই নেই। আমি তখন চিন্তা করলাম যে না, কিছুই নাই বোধহয়, আমি যাই। আমি উঠে যখন গেছি ড্রয়িং রুমে চলে যাই, টিভি দেখবো। তো তখন দেখা যাচ্ছে যে আমি ড্রয়িং রুমে আসলে যাব, এমন টাইমে আমি আমার ফোনটা হাতে নেই। ফোনটা হাতে নেওয়ার পরে তাকায় দেখিয়েছে 2:35 বাজে। তখন আমি একটু শকড হই, কেন 2:35 বাজবে। তো আমি রুমের দিকে তাকায় দেখি আমার তো বেডে মশারি টানানো। যদি পাখি যদি ফ্যানের সাথে বাইরে খেত তাহলে সেটা মশারির উপরে পড়ার কথা ছিল, ওটা আমার বেড পর্যন্ত পড়ার কথা না। তা আমি তখন ভাবতে থাকি যে আমার মোবাইলে বোধহয় টাইমে প্রবলেম, কারণ আমি জানলার দিকে তাকাও দেখতে পাচ্ছি যে দিন, কিন্তু আমার ফোনে কেন 2:35 বাজে। তো আমি আমার যখন ওয়াল ঘড়িটার দিকে তাকাই, ওয়াল ঘড়িটার দিকে যখন আমার মোবাইল লাইটটা নিই তখন তাকাই দেখি 2:35। তখন আমি প্রচন্ড রকম ভয় পাই। ভয় পেয়ে আমি এক দৌড়ে আমি আমার রুম থেকে বেরোতে নেই। ঠিক তখনই আমি আমার বারান্দার যে দরজাটা, সেই দরজাটার দিকে তাকানোর পরে দেখি যে প্রচন্ড রকম আলো বাইরে, আর বারান্দার দরজাটা লেগে যাচ্ছে, বন্ধ হয়ে গেল ঠাস করে। আমি আমার রুম থেকে বের হয়ে গিয়ে আমি আমার আম্মুর রুমে যাই। আম্মুর রুমে যাওয়ার পরে আম্মুর রুমে যেয়ে বসলাম। বসার পরে দেখা যাচ্ছে যে আমি আর কোনো কথা বলতে পারছি না, প্রচন্ড রকম শকড, আমি আর কোনো কথা বলতে পারছি না। তো কথা বলতে না পারার কারণে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে যে, তারা বুঝতেই পারছে যে হয়তো বা কোনো একটা ইনসিডেন্ট ঘটছে, যার কারণে আমি আর কথা বলতে পারতেছি না। আমার বাবা আমাকে সাথে করে নিয়ে গেল আমার রুমে। রুমে নিয়ে যাওয়ার পরে আমাকে বললো যে কি হয়েছে। তো আমি সরাসরি আমি আমার বারান্দার যে দরজাটা, সেই বারান্দার দরজাটার দিকে যাই। যার পর দেখতে পারি যে আমার বারান্দার দরজাটা অ্যাকচুয়ালি লকড করা। যদি আমি তখন কেন খোলা দেখতে পেলাম, যে খোলা থেকে বন্ধ হয়ে গেল, আমি দেখলাম যে না, রাতে বেলাতে তো লক করে ঘুমানো হয়েছে। তখন আমি বুঝতে পারলাম যে আসলে কিছু একটা তখন হয়েছে। আমি প্রচন্ড রকম ভয় পাই। তাছাড়াও দেখা গেছে যে প্রায় সময় আমাদের যে পাশের বাসা যেটা ছিল আমার বন্ধুর বাসা, তো আমার বন্ধুর বাসা ছিল নিচতলা। তো ওদের ওয়াশরুমটা ছিল একটু বাইরের দিকে, গোসলখানা যেটা ছিল সেটা একটু বাইরের দিকে ছিল বাসা। তো দেখা যেত ওদের কাছ থেকে শুনতে পেতাম যে ওই জায়গাটায় সারা রাত, রাতের বেলা কে জানি গোসল করতেছে। তো 2:35 এরকম যখন আমি কলেজে উঠি তখন আমার সাথে আরো দুটো ঘটনা ঘটে। যখন ঘটনাটা ঘটে হচ্ছে এরকম যে আমি একদিন আমার ফোনে একটা ফোন আসে। তো ফোন আসার পরে 2:15 দিকে আমার একটা ফোন আসে। তো ফোন আসার পর আমি, আমার কলেজ ফ্রেন্ড ফোন করে আমাকে, আমি কথা বলার জন্য বারান্দায় গেলাম। বারান্দায় যাওয়ার পর বারান্দায় চেয়ারটা রেখে আমি জাস্ট রেলিং এর উপর পা দিয়ে আমি চেয়ারে বসে কথা বলতেছি। ঠিক তখনই আমার ফোনটা মনে হলো যেন ক্রস কানেকশন হলো, কি জানি হলো, কেউ একজন খুব বেয়াদবের মতো হাসতেছে ফোনের মধ্যে। খুবই রাগ উঠলো শুনে, যে আমার কাছে খুবই বিরক্ত লাগছে কে এইভাবে করে হাসতেছে। তো আমি জিজ্ঞেস করলাম কে, কে হাসে, মানে কে তুই। সে পাল্টা দুবার হেসে আমাকে জিজ্ঞেস করলো তুই কে। মানে তার হাসিটার কথা বলার কথা যে বললো তুই কে, তা আমি তখন ভাবলাম যে তুই কে, মানে ওটা পুরুষ না মহিলা। আমি মানে ডিসাইড করা মানে কারো পক্ষে বোধহয় পসিবল হবে না যে আসলে কে বললো। গলার কণ্ঠটা এরকমই ছিল যে পুরুষ না মহিলা সেটা বোঝা যাচ্ছিল না। আবারও হাসতে লাগলো। তখন আমি ফোনটার সাথে সাথে কেটে দিই। কাটার পরে তাকায় দেখি ফোনের মধ্যে 2:35 বাজে। সাথে সাথে আমি আমার রুমে চলে যাই। রুমে চলে গিয়ে গেটটা লাগায় আমি আবার ঘুমায় থাকি। তো এরকম প্রায় সময় আমাদের সাথে নানা ধরনের আমাদের বাসা আশেপাশে যেগুলো ঘটতো আর কি, তো আমরা শুনতে পেতাম আর কি যে এরকম হয়েছে, অন্যরকম হয়েছে। তো একদিন তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, তখন শুয়ে আছি। শুয়ে থাকার পরে তখন আমার মোটামুটি কিছু কোয়েরি করি, কিছু মুরব্বীদের সাথে আমি এইসব ব্যাপার নিয়ে কথাও বলি যে ব্যাপারগুলো কি আসলে। আমার মা আমাকে সবসময়, তার কাছে আমি কখনোই এইসব ব্যাপারে মানে প্রশ্রয় পাই নাই। যখন এইসব, সে প্রচন্ড রকম সাহসী থাকার কারণে তাকে যখনই কোনো কিছু জিজ্ঞেস করতাম এগুলো কিচ্ছু না, একটাই কথা বলতে এগুলো কিচ্ছু না, এগুলো নিয়ে টেনশন করতে হবে না। তো
আমার নানুর কাছে আমি সেটা কথা কি বলি। উনি বিশ্বাস করেন না এরকম কিছু, নাকি আপনাকে সাহস দেওয়ার জন্য? না, আমি আসলে এই ব্যাপারটা নিয়ে কনফিউজ। সেটা বিশ্বাস না করার মতো কিছু না, সে সাহস বোধহয় দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য। আপনাকে আর সাহস দেওয়ার আর জন্য, যেটা সেটাই হবে। সেটা সে মনে হয় সে জানতোই যে এরকম কেউ বোধহয় ক্ষতি করার মতো কিছু না আর Right, কি, সেটা right. আর কি। তো দেখা গেছে যে আমি আমার ঢাকা ভার্সিটির এক প্রফেসরের সাথে, উনি আবার এইসব ব্যাপার নিয়ে খুব কথা মানে নাড়ানাড়ি করতেন আর কি। তো ওনার সাথে কথা যখন বললাম, উনি আমাকে আরেকটা সাহস দিলেন যে আমার মা আমার সাথে এরকম করার কারণটা আমাকে বললেন, যে আসলে উনিও বিলিভ করেন এটা, আমাকে উনি বুঝালেন যে এটা আসলে যখনই কোনো কিছু ঘটুক না কেন, তার মানে এরকম কোনো যদি আত্মা কিংবা এরকম যদি কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেও থাকে, তো সেটা কারো গায়ে টাচ করার মতো, কোনো হিউম্যান বডিকে টাচ করার মতো ক্ষমতা রাখে না। হয়তো বা সে সামনে দিয়ে যেতে পারে, বাতাস দিতে পারে, কিন্তু হিউম্যান বডিকে টাচ করবে এরকম কখনো এরকম তারা কিছু হয় না। তখন থেকে আমি এখন পর্যন্ত আর কি স্টিল নাও আমি বিশ্বাস করি, এবং আমাকে কেউ কিছু বললে আমি এটা বিশ্বাস করি যে যত কিছুই হোক হিউম্যান বডিতে টাচ করার মতো এটা কখনো তারা, এই ক্ষমতা তাদের কাছে থাকে না। তো একদিন রাতের বেলা আমি ঘুমাচ্ছি, শুয়ে আছি, শুয়ে থাকার সময় দেখতে পেলাম ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। তো আমার রুমে একটা খালি জায়গা ছিল, যেখানটা আলমারি রাখার জন্য আর কি খালি জায়গাগুলো করা হতো আর কি রুমে। তো ওইখানটায় আমি দেখতে পেলাম যে শুয়ে আছে, ঠিক আমার উপরে, চেহারা দেখা যাচ্ছে না, পুরো চেহারাটা চুল দিয়ে ঢাকা, আমার উপরে হাত দুটোকে ভাঁজ করে, মানে উপর হয়ে শোয় যদি কেউ কারো উপরে, ঠিক এইভাবে করে কে যেন একজন শুয়ে আছে। ঠিক আমি জাস্ট নর্মালি আমি তার দিকে তাকালাম, আমি খুব বেশি ভয়ও পাচ্ছি না, কোনো কিছুই করতেছি না, কিছু হচ্ছে না। আমি দেখলাম যে সে জোনাকি পোকার মতো এরকম জলে নিবে যেভাবে, ঠিক আমার উপর থেকে উঠে যাচ্ছে, উঠে উঠে এটা খুবই জলে অদ্ভুত ব্যাপার কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খুবই অদ্ভুত। আমার এটা মানে খুবই ভয়ও লাগছিল সেদিন, যে এইভাবে জলে নিবে করতে করতে সে আমার ওই আপনি তার মুখ দেখতে পাচ্ছেন না বলছিলেন, এবং কোনোভাবে তার ফেস দেখা যায়, face তবে দেখা একটা যাচ্ছে না। ফিমেল। ফিমেল, আচ্ছা। এবং মানে শেপটা তো আমরা মোটামুটি বুঝলাম। হাইট যদি আমরা বলি, হাইটটা কিরকম হতে পারে? আমি শুয়েছিলাম তখন, হাইটটা বোঝা যাচ্ছিল না। হাইটটা বোঝা যাচ্ছে ওটা, হাইটটা বোঝা এবং জোনাকি পোকার মতন জ্বলছিল নিপছিল, এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। হ্যাঁ ঠিক, মানে জ্বলছে নিচ্ছে, মানে এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাচ্ছে, তো দেখা যাচ্ছে যে একবার মানে একটু সামনে গেলে আবার একটু দেখা গেল, আবার বন্ধ হয়ে গেল, আবার একটু সামনে গেল, আবার একটু দেখা গেল, ব্যাপারটা এরকম আর কি। ঠিক সে হেঁটেও যাচ্ছে না, আবার উড়েও যাচ্ছে না, বিষয়টা এরকম লাগছে আর কি। আমার খাট থেকে সে নেমে যাচ্ছে কখন, কিভাবে, কি সেটা না, জ্বলছে নিপছে, সে ঠিক ওই খালি জায়গাটা গিয়ে বসে পড়লো। তার চেহারা দেখার কোশ্চেন নাই, তার লাল ব্লাউজ এন্ড সাদা শাড়ি, সেটা আপনি দেখতে এটা আমি পেয়েছেন বুঝতে মোটামুটি? পারলাম। লাল ব্লাউজ সাদা শাড়ি, উজ্জ্বল ফর্সা গায়ের রং, এটা আমি বুঝতে পারছিলাম যে উজ্জ্বল ফর্সা গায়ের রং, লাল ব্লাউজ সাদা শাড়ি। তার হাতের ব্লাউজের এই জায়গাটুকু, হাতাটুকু পর্যন্ত কি দেখা মনে হচ্ছিল তখন আপনার? আপনি মানে কিরকম, মানে তখন ওই সময় আমি কি মনে আসলে হচ্ছিল যে ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যায়, না, নাকি ওই এরকম সময়- কোনো কিছু তখন, আর ততদিনে আমি বেশ অ্যাডাল্ট হয়ে যাই। তো তখন আমি জাস্ট আমার ফোনটা হাতে নেই, ফোনটা হাতে নেওয়ার পরে আমি জাস্ট টাইমটা চেক করার জন্য, টাইমটা যখনই চেক করি তখন দেখি And it was- 2:35, তখন আমি বুঝতে পারি যে 2:35। তো এখন আমি দেখেন, যখন আমি 2:35টাকে আমি অ্যাভয়েড করি, দেখা যায় হচ্ছে যে আমি বাসায় কম্পিউটার ইউজ করতেছি, রাত হয়ে গেছে, 2:35, তখন হয়তো আপনি কাউকে ডেকে নিলেন বা এরকম না কিছু। আমি রুমের লাইট টাইট মানে খুব কনসার্ন থাকে আর কি। ওই বাসায় এখন আমরা থাকি না, তারপর আমি খুব কনসার্ন থাকি। 2:35 দেখা গেল ওয়াশরুমেও যায় না, কিংবা কখনো না। ওই বাসা ছাড়ার পরও 2:35 আমার সাথে একদিন একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে আমি একদিন গোসল করতে যাই, তো সেটা আমরা হয় পরে শুনবো, আমরা পরে হ্যাঁ, ঘটনা আবার পরে শুনবো। দুটো শুনলাম আমরা, এই দুটো আগে হজম করি। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে ঘটনা বলার জন্য এবং শোনানোর জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে বেশ কিছু SMS অলরেডি চলে এসেছে। মিজান আমাদের লিখেছেন সিলেট থেকে, যে 3 উইকস পরে তিনি, আচ্ছা, পর ভূত FM শুনছি, অলওয়েজ লাভ ভূত FM। সৈকত আমাদের লিখেছেন ফার্স্ট গল্পটা, মানে যে ঘটনাটা শুনলে সেটা অনেক ভালো লেগেছে। মিজান এন্ড সুইটি আমাদের SMS করেছেন এখানে, এবং আমাদেরকে SMS করেছেন এটা হচ্ছে আলমগীর মুন্সিগঞ্জ থেকে। মুন আমাদেরকে লিখেছেন আই লাইক ভূত FM। আমাদেরকে এছাড়াও বিশ্বজিৎ উজিরপুর বরিশাল থেকে লিখেছেন। এন্ড দেখতে পাচ্ছি যে শিহাব লিখেছেন আই এম ফ্রম চাঁপাইনবাবগঞ্জ। রাকিব আমাদের লিখেছেন যে অনেক SMS করেছেন, আমি SMS পড়ি না, বাট রাইট নাও কিন্তু আমি আপনার SMS পড়ছি। রাইট, রাফি আমাদের লিখেছেন স্টোরিটা অসম ছিল। সেন্ট জোসেফ HSS ঢাকা, হাসিফ
আমাদের লিখেছেন, অনেকদিন পর লাইভ শুনছেন তিনি। রাসেল ভাই, আই এম তাজ ফ্রম মিরপুর টুডে। আচ্ছা আচ্ছা, তিনি বলেছেন যে ভূত এফএম আজকের অনেক স্কেরি অ্যান্ড ইন্টারেস্টিং, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। যারা আমাদের সঙ্গে আছেন, আলহাজ টাঙ্গাইল থেকে আমাদের লিখেছেন, কাল এক্সাম বাট রাইট নাও হি ইজ লিসনিং টু ভূত এফএম। আমি বলবো যে দিস ইজ মানে রাইট নাও আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে অবশ্যই মানে আমার মনে হয় যে পড়াশোনা, বা এখন তো রাত 12:30 অলরেডি বেজে যাচ্ছে প্রায়, আপনার ঘুমিয়ে পড়া উচিত। সো খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন, লাস্ট উইক ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট, ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড অফ ভূত এফএম। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ঈদ স্পেশাল ছিল এবং আশা করছি যারা আপনাদের যে পরিমাণ সাড়া পাচ্ছে, আগামী ঈদে এরকম নতুন কোনো কিছু করা যেতে পারে। খুলনা থেকে আমাদেরকে মানে নতুন আর কিছু থাকলো না, যেহেতু আমাদেরকে আমাদের অলরেডি রমজান ঈদে আমরা করে ফেলেছি। সো এসএইচ আবরার আমাদের এসএমএস করছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি রাজীব এবং লোপা রামপুরা থেকে। এবং ভূত এফএম আছে কিন্তু ভালো হতেই হবে ডেফিনেটলি, আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট, দেখা যাক কি হয়। ফুর্তিতে বুশরা আমাদের লিখেছেন, স্টোরিগুলো স্কেরি না। আচ্ছা, মানে তার মানে এই জিনিসগুলো আপনার সাথে ঘটলে আপনার খুব ভালো লাগবে এবং আপনার কাছে মনে হবে বাহ কি মজার ঘটতেছে জিনিসগুলো, মানে একদমই ভয় লাগবে না। আপনি চিন্তা করেন যে আপনি রাতের বেলায় ঘুমিয়ে আছেন, এই সময় আপনি কোনো একটা মানুষকে দেখলেন, আপনার বিছানায় আবিষ্কার করলেন এবং তিনি অনেকটা জোনাকি পোকার মতন জ্বলছেন, নেপছেন, এবং আপনার কাছে মনে হচ্ছে বাহ এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, হতেই পারে। যদি এরকম হয় তাহলে ইটস ফাইন, ইটস আপ টু ইউ যে আপনার। আচ্ছা, এনিওয়েজ আমাদেরকে আপন খান খুলনা থেকে এসএমএস করেছেন আমার। আচ্ছা, যাই হোক, আপনি জানতেই পারেন যে আপনার ভয় লাগেনি, বাট আমার কাছে ভয় লেগেছে, দ্যাটস ওয়াই আমি বলছিলাম আর কি। অপি আমাদেরকে লিখেছেন রাজশাহী থেকে, তিনি বলছেন যে এক্সাম বাট ভূত এফএম মিস দিতে পারছি না। তো যারা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। একটা ছোট্ট বিরতি নিতে হবে কারণ ঘটনাটা অনেক লম্বা ছিল, তারপরে আমরা আবারও ঘটনায় ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আচ্ছা না, আমি একটা স্টোরি পড়ে দিই, তারপরেই আমরা একটা ব্রেকে যাই, দেখা যাক এই ঘটনাটা আপনাদের কেমন লাগে। আমাদের একটা মেইল আমি পড়ছি, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি প্রীতম ভৌমিক, আমি বাংলাদেশি কিন্তু ভারতে বিজনেস করি, তাই পরিবার নিয়ে এখানেই আছি। আমি স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব নয়, তাই লিখছি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আজ একটি ঘটনা শেয়ার করতে চাই, আমার জীবনকে একেবারে বদলে দেয়। ঘটনাটি ঘটে 2014 এপ্রিলে। আমি ভারতের রাজস্থানের কোটা নামক একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আমি অপরিচিত জায়গায় একা যেতে পছন্দ করি, তখনও আমি একা ছিলাম। এয়ারপোর্ট থেকে একটি গাড়ি ভাড়া করে কোটার জন্য রওনা হই। হাইওয়ে ধরে বেশ কিছু দূর যাওয়ার পর ড্রাইভার একটি শর্টকাট রোড দিয়ে যাওয়ার জন্য বলে। রাত 11টার ওপর হবে তখন, আর হাইওয়ে দিয়ে গেলে বেশি দেরি হয়ে যাবে বলে শর্টকাটটি নিতে বলি। বাট ইট ওয়াজ মাই ব্যাড লাক যে শর্টকাট রোড দিয়ে আধ ঘন্টা চলে গাড়িটি থেমে যায়। সকালের ঠিক আগে ঠিক হওয়ার কোনো উপায় নেই বলে আমি আবার হাইওয়ের দিকে হাঁটতে থাকি। কিন্তু আমি প্রায় 15 কিলোমিটার দূরে ছিলাম হাইওয়ে থেকে। আশেপাশে ছিল না কোনো জনবসতি। একটা ফ্ল্যাশ লাইটের আলোতে হাইওয়ের দিকে আমি হাঁটছিলাম। আমার জন্য এটা নতুন কিছু ছিল না, এর আগেও এমন সিচুয়েশনে আমি পড়েছি, বাট ওই রাতে আমি নর্মাল কিছু ফিল করতে থাকি। আমি ফিল করি আমার পেছন পেছন বেশ কিছু মানুষ এগিয়ে আসছে। ভয় লাগছিল, কিন্তু সাহায্য পাওয়ার আশা নিয়ে পেছনে ফিরলাম। কাউকে দেখতে পেলাম না, বাট একটু আগেও কিছু মানুষ আসার সাউন্ড পেয়েছিলাম। সাহস নিয়ে আবার সামনে ফিরে হাঁটতে থাকলাম। সাথে সাথে পেছন থেকে সাউন্ড পেতে থাকে। আমি থেমে যাই, আমি ফিল করি বেশ কিছু মানুষ আমার দিকে এগিয়ে আসছে এবং তাদের শব্দ পেলাম, তাদের সাথে আজব এক গন্ধ। আমি একেবারে স্থির হয়ে গিয়েছিলাম এবং আমি বুঝতে পারছিলাম না যে কি করব। একটু পর সাহস করে পেছনে ফিরে দেখে আমার হার্ট অ্যাটাক হবার মতো অবস্থা হয়েছিল। আমি দেখি কিছু কালো কাপড় পরা মানুষ, তাদের চারপাশে অদ্ভুত বেগুনি আলো, আর এদের পা নেই। বলতে গেলে এক প্রকার বাতাসে ভাসছিল তারা। মুখ ছিল কালো কাপড় দিয়ে মোড়া। বুঝতে পারলাম সুপার ন্যাচারাল কিছু হবে। আমি আর কিছু ভাবছিলাম না। আমি সামনে ফিরলাম এবং দৌড়ানো শুরু করলাম। আমার মনে হচ্ছিল এরাও পিছু পিছু আসবে। সাডেনলি
সামনে আলো দেখতে পাই। এটা একটা হোটেলের সাইনবোর্ড, আর সামনেই একটি হোটেল। আমি আরো জোরে দৌড়াতে থাকি, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল আমার, বাট থামার কোনো চিন্তাও করিনি। গোল ছিল, আমার লক্ষ্য ছিল যে যেভাবে হোক হোটেলে পৌঁছাতে হবে। শেষ পর্যন্ত হোটেলে পৌঁছে ফ্লোরে বসে পড়লাম। কথা বলার সাহস ছিল না। এরপর কিছু হোটেলের স্টাফ আমার দিকে আসলেন, আমাকে নিয়ে বসলো এবং এক গ্লাস পানি দিল। আমি কিছুটা নর্মাল হলে হোটেল স্টাফদের দিকে তাকাই। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মোমেন্ট ছিল এটি, যাদের থেকে বাঁচতে চেয়েছিলাম আমি সকল শক্তি দিয়ে দৌড়ে হোটেলে আশ্রয় নিলাম। এটা যেন সেই তাদেরই আস্তানা যাদের আমি হোটেলের কর্মী ভেবেছিলাম। তারা আসলে মানুষই ছিল না, সকলে ছিল কালো কাপড় পরিহিত, এদের কারো পা ছিল না। এবার এদের মুখ খোলা ছিল এবং আর তা ছিল ভয়াবহ। চোখ ছিল সম্পূর্ণ কালো, নাক গাল সবকিছু ছিল ঝলসানো। নাক আর চোখ দিয়ে বেগুনি কিছু একটা বেরিয়ে আসছিল। আর কিছু দেখার আগেই আমি অজ্ঞান হয়ে যাই। পরের দিন আমি নিজেকে আবিষ্কার করি হাসপাতালে। এক পুলিশ কর্মচারী আমাকে প্রশ্ন করলো, আপনি গভীর জঙ্গলে কি করছিলেন? আমরা একটি গাছের নিচে খুঁজে পাই। আর আপনি গত 13 দিন কোথায় ছিলেন? আপনার বন্ধু ও পরিবার আপনার সাথে কোনো যোগাযোগ করতে পারেনি গত 13 দিন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। 13 দিন কিভাবে সম্ভব? আমি তো গতকালই বাসা থেকে এয়ারপোর্টে যাই, রাজস্থান এয়ারপোর্ট থেকে। কাল রাতেই তো আমি গাড়িতে উঠলাম। সবই তো মনে আছে। 13 দিন নিখোঁজ থাকে কিভাবে? আমি একটু পর আমার বাবা আসে, আমাকে বলে, কোথায় ছিলে তুমি? আমি রাজস্থান যাওয়ার জন্য বাসা থেকে এয়ারপোর্টে গিয়ে এখানে আসলে কিভাবে? আমি জিজ্ঞেস করলাম, আমি এখন কোথায়? বাবা উত্তর দিল, তুমি এখন রাজস্থান থেকে 1000 কিলোমিটার দূরে পাঞ্জাবের পাঠানকোটের একটি হাসপাতালে। আর তোমাকে পাওয়া গিয়েছে পাঠানকোটের একটি জঙ্গলে। একদল গ্রামবাসী তোমাকে সেখানে দেখতে পায়। আমি শারীরিকভাবে একদম সুস্থ ছিলাম, একটা আঁচড়ও পাওয়া যায়নি আমার দেহে। কিভাবে সম্ভব? আমি আর কিছু বলিনি, চুপ ছিলাম, কারণ কোনো উত্তর ছিল না আমার কাছে। কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না, যাদের অস্তিত্ব আমি কখনো বিশ্বাস করতাম না, আজ তাই আমার জীবন একেবারে বদলে দিয়েছে। সেই 13 দিনের মাথায় সেই 13 দিনের রহস্য এখন আমি জানতে পারিনি, যা আমাকে সম্পূর্ণ অন্য মানুষ বানিয়ে দিয়েছে, বদলে দিয়েছে আমার সবকিছু। এই 13 দিন আমার জীবনের ঘটনাটি কাউকে ঠিক ভাবে শেয়ার করিনি, বাট আজ সবার সাথে আমার জীবনের মুছে যাওয়া 13 দিনের ঘটনা শেয়ার করছি। আর আপনি দেখেননি বলে তারা নেই ভাবা একেবারেই ঠিক না, তারা আছে। আজ না হয় কাল আপনি এদের দেখা পেয়ে যেতে পারেন। এটাই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ। এবং আপনি ইমেল দিয়ে জানাতে বলেছিলেন আপনার ঘটনা যদি সিলেক্টেড হয়। আমি সেটা মিস করেছি, বাট আপনি নিশ্চয়ই শুনছেন। রেগুলার লিসনার হলে তো আসলে নতুন করে জানানো দরকার নেই। প্রীতম, এখনো আপনাকে অনেক ধন্যবাদ। এখনো যে আমরা এরকম দারুণ দারুণ সব ঘটনা, ভূত এফএম অনেকদিন হয়ে গেছে, এখন যেরকম ঘটনা পাই, এটা কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার। তার মানে এই ঘটনাগুলো প্রতিনিয়তই মানুষের সাথে ঘটে, কারণ একদম কাছাকাছি সময়ের কিছু ঘটনাও কিন্তু আমরা পেয়ে যাই এবং এই ঘটনাগুলো চলতেই থাকবে। এগুলো আসলে একটা চলমান ব্যাপার এবং আজীবন সেটা চলতেই থাকবে এবং আমরা ঘটনা পেতে থাকবো। আশা করি আপনারা পাঠিয়ে যাবেন আমাদের কাছে এবং আশা করি আপনারা যারা ইন্টারেস্টেড এই সমস্ত বিষয় নিয়ে তারা আমাদের স্টুডিওতে বেশি বেশি করে আসবেন। এইরকম ধরনের আজব ধরনের ঘটনাগুলো আমাদের জানাবেন এবং সেই সাথে সমস্ত পৃথিবীর বাংলা ভাষা যারা বোঝেন সেই সমস্ত মানুষরা শুনবেন আপনাদের কাছ থেকে এই ঘটনাগুলো। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ প্রীতম, এত চমৎকার একটা ঘটনা উপহার দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাকে। অনেক ভালো লেগেছে আমার ঘটনাটা এবং অনেক ভয়ঙ্কর লেগেছে। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমার সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি শুনছেন সবসময় রেডিও ফুর্তির .FM। আমি রাস্তাবাসীর সাথে এবং আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। আমরা সরাসরি ঘটনায় চলে যেতে চাচ্ছিলাম, তবে তার আগে কিছু ফেসবুক পোস্ট না করলেই না। আমাদেরকে লিখেছেন রাইফুল আহমেদ রিয়ান,
আমাদের যে ভূত এফএম পেজ রয়েছে, ওয়াও নাইস স্টোরি। সৌরভ হালদার আমাদের লিখেছেন শুক্রবার আসলেই ভয় বেড়ে যায়। এস এ বাইজিৎ আমাদের লিখেছেন মাসুম ভাই কেমন আছেন? মাসুম ভাই ভালো আছেন, যোগের কথা হয়েছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মেহেদি হাসান মৃদুল আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন এই মুহূর্তে অর্ক তাসিম, এবং আমাদের সাথে আছেন অর্ক তাসিম, এবং আজকে ভূত এফএম তিনি ভয় শেষ হয়ে যাচ্ছেন তাই লিখেছেন। অপু আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন লাভ ইট ভেরি মাচ, ভূত এফএম এর কথা বলছেন, এবং আমাদেরকে লিখতে টুইটারের লিঙ্ক চেয়েছেন তিনি। ওকে, আমাদেরকে RS আনন SMS করেছেন এবং আমাদেরকে SMS টুইটারে আমার যে ভূত এফএম রাসেল ভূত এফএম সেটা আছে, সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, সেখানে আপনারা লিখতে পারেন চাইলে। MD রিফাত খান আমাদের লিখেছেন যে খুলনা থেকে বলছেন তিনি, এবং সেকেন্ড স্টোরি ওয়াজ নাইস রাসেল ভাই। এছাড়া পারভেজ আমাদের SMS করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি অ্যাঞ্জেলো ডিক্রুজ, এছাড়াও আরো অনেকে আমাদের এখানে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আমাদের যে রেডিও ফুটির পেজ সেখানেও আপনারা লিখছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে এমডি রনি লিখেছেন ভেরি নাইস স্টোরি, আচ্ছা নাইস স্টোরি। এছাড়াও আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি সাব্বির আহমদ, দারুণ হয়েছে সব স্টোরি। সামির আল নিলয় আমাদের লিখেছেন জুয়াইন থেকে, যে আজকে তার কাছে ভূতত্ব অনেক অলওয়েজ ভালো লাগে ভূতত্ব। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সঙ্গে থাকার জন্য। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিবরামহীন মন, না সীমন্তিনী মন, এছাড়াও অপূর্ব কুমার মন্ডল, অর্ণব অরণ্য, এছাড়াও MD মামুন, ফরহাদ হোসেন, মাহবুর রহমান ইমরান, এন্ড্রিক ইলিয়াস, রাহুল দাস, আয়েশা খান, শাহাদাত হোসেন রানা, এছাড়াও মাহবুব বসুনিয়া, সমীর কুমার রয়, বেরি অ্যালেন সহ আরো অনেকে। আপনি যদি চলে আসতে আমাদের ফেসবুক পেজে চলে আসেন www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell। আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। সানি সিলেট থেকে আমাদের SMS করছেন, জুবায়ের আমাদের সাথে আছেন গাজীপুর থেকে, হাসিব আমার হাওলাদার খুলনা থেকে আমাদের সঙ্গে রয়েছেন, রাকিব আমাদের সাথে রয়েছেন। দ্বিতীয় ঘটনাটা মানে তার কাছে ভালো লেগেছে। ফুর্তি ভূত এফএম শান্ত রাজশাহী থেকে লিখেছেন থার্ড স্টোরিটা ভয়ের থার্ড স্টোরিতে আমরা এখন আসেনি। হিমেল আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন আফসানা মিম দুর্গাপুর থেকে, এবং আমাদের সাথে রয়েছেন হাসিব, এছাড়াও নিয়াজ এবং দীপ্তি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন শেখ ফিরোজ, এছাড়াও আমাদের সাথে রয়েছেন আফতাব, এছাড়াও আমাদের সাথে রয়েছেন সানি, এছাড়াও সহ আরো অনেকে। তো যাই হোক, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পরবর্তী আরেকজন অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আমি সিরাজুল ইসলাম, মনে থেকে এসেছি। জি, আমার যে ঘটনাটা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা আসলে কারোর সাথে কখনো আমি শেয়ার করিনি। জি, আর এটা হচ্ছে আমার বিয়ে রিলেটেড, এই জন্য এতদিন কারোর সাথে বলা হয়নি। তো আমি সানন্দ বাড়িতে জব করতাম। জি, এটা হচ্ছে আপনার জামালপুর ডিস্ট্রিক্ট দেওয়ানগঞ্জ থানার ভেতরে পড়ে। তো সেখানে জব মানে জব চলাকালীন সময়টা খুব ভালো ছিল। আমার ক্যারিয়ারের প্রথম ছিল, আমি একটা টয়লেটিস কোম্পানিতে সেখানে জব করতাম। তো এবং ঘটনাগুলো ঘটা শুরু হয় আমার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে। এর আগ পর্যন্ত ভালোই ছিলাম, যদিও শুনতাম বিভিন্ন হন্টেড প্লেস আছে, তারপরেও কোনো ঘটনা ঘটেনি। কিন্তু বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ঘটনাগুলো ঘটা শুরু হয়। 2005-এ আমার মায়ের পীড়াপিড়িতে আমি বিয়ের পাত্রী দেখার জন্য সম্মত হই, এবং মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিই যাকেই দেখাবে সেখানে সম্মতি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি রাতে মানে স্বপ্নে দেখি আমাকে বিয়ে করার ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে।
পরে আমি বিষয়টাকে আসলে গুরুত্ব দেইনি, দেওয়ার পরে আমি আবার চলে আসি। তো আমি আসলে আমার কর্মস্থল ছিল সানন্দবাড়ি, তো এটা যমুনা নদী পার হয়ে আসতে হতো। তো আমাকে প্রথমে সৈয়দপুর থেকে গাইবান্ধা এবং গাইবান্ধা থেকে আপনার সানন্দবাড়ি এভাবে আসতে হতো। তো আমি দুপুর দুটোর বোট ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিই এবং গাইবান্ধা ব্রিজ ঘাটে গিয়ে দেখি যে নৌকা চলে গিয়েছে। নৌকাটি আমি মিস করি এবং চরম বিরক্তি ছিল আমার ভেতরে, খুব মানে ঘেমে গিয়েছিলাম। এই সময় একটা মেয়ে পাশে এসে আমার দাঁড়ালো এবং কি যেন বলতে চাচ্ছে, আমি আসলে মানে মোটেও আমি গুরুত্ব দেইনি। তখন ইতিমধ্যে একটি নৌকা দেখলাম, বেগুন বোঝাই করা একটি নৌকা। তাদেরকে আমি রিকোয়েস্ট করার পর তারা রাজি হলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তখন আমি সেই নৌকায় উঠলাম। ওঠার পর ভেতরে দেখি দুজন মহিলা এবং একটি মেয়ে শিশু, আর বেগুনের ব্যাপারী আর দুজন মাঝি। নৌকাটা ছোট নৌকা ছিল। তো নৌকা আপনার বাঙালি নদী পার হয়ে যমুনায় ঢুকলো। তখন বর্ষাকাল ছিল এবং নদীতে প্রচন্ড রকমের ঢেউ এবং বাতাস ছিল। তো মোটামুটি যমুনার 2 কিলোমিটার ভেতরে ঢোকার পরে দেখলাম সেই মেয়েটি আমার পাশ দিয়ে একটি বড় একটি নৌকায় পার হয়ে গেল। আসলে আমি কাউকে খেয়াল করতে পারিনি, শুধু মেয়েটিকেই দেখেছি। চোখে চোখ পড়ার পর দেখলাম যে সে আমার দিকে মানে খুব রাগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। পরে আমি আমার দৃষ্টিটা ফিরিয়ে নিলাম। ফিরিয়ে নেওয়ার পরেই নৌকাটা অনেক দূর চলে গেল এবং আমাদের যে নৌকা, ছোট নৌকা, এটা হঠাৎ করে মানে বিকট শব্দ শোনা গেল। যে ফ্যানে নৌকা যে ফ্যান দিয়ে চলে, সে ফ্যানটি ভেঙে গিয়েছে এবং বিকট শব্দ। তো আমরা বুঝতে পারলাম যে আসলে ফ্যানটি ভেঙে গিয়েছে এবং ঢেউ এই পরিমাণ ছিল যে নৌকাটাকে ডুবিয়ে দিবে। নৌকা উল্টে যাওয়ার উপক্রম। তখন লোকজন ভেতরে কান্নাকাটি শুরু করে দিল। তখন আমি মাঝিকে বললাম যে ভাইয়া কিছু করেন। তখন তারা বৈঠা দিয়ে চেষ্টা করলো, লগি ফেলছে কিন্তু লগি থাও পাচ্ছে না, মানে এত গভীর। তো প্রায় আধা ঘন্টা চেষ্টা করার পরে একটা ডুবো চড়ে মানে সে লগি ঠেকছে। তখন আমরা আস্তে আস্তে একটা চড়ে গিয়ে আশ্রয় নিলাম এবং অন্য একটি নৌকার সহযোগিতা নিয়ে ফ্যানটি ঠিক করলাম এবং আমার সানন্দবাড়ি ফিরে এলাম। ঠিক তার পরদিন আমি খেওয়ার চরের উদ্দেশ্যে রওনা হয়েছি। খেওয়ার চর হচ্ছে আপনার রৌমারী থানার একটি অংশ। তো এটা সায়দাবাদ বাজার হয়ে যেতে হয়, ছোট একটি বাজার। তো সায়দাবাদ বাজার পার হওয়ার পরে একটি নদী পার হতে, সেই নদীর নাম হচ্ছে আপনার জিঞ্জিরাম নদী। এটা সানন্দবাড়ির উপর দিয়েও গিয়েছে। তো জিঞ্জিরাম নদী পার হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আবার একটি নদী পার হলাম। নদীটা আসলে খুব বিচিত্র, আপনার লাইলনের দড়ি দুই প্রান্তে এবং একটি রিং এর সাথে নৌকা লাগানো, এইভাবে করে আমি নদী পার হলাম। পার হওয়ার পরে পিচ্ছিল পথ, খুব বিরক্তিকর অবস্থা। মানে কোন রকম বাজারে পৌঁছানোর পরে কাজ করলাম। কাজ সারার পরে কিছু সদের করলাম। সেখানে বেশ বড় বড় আপনার দেশি পুঁটি ছিল, প্রায় 6-7 ইঞ্চি লম্বা। এরকম ওগুলো নিয়ে আমি বাড়ি ফিরছি। একজন পরামর্শ নিলাম যে আসলে সহজ পথ কি। তো মজনু নামে একজন, তিনি আমাকে একটি পথ দেখিয়ে দিল যে গেলেই আপনি একটা মানে সেখানে কোনো না কোনো নৌকা পেয়ে যাবেন এবং নৌকা দিয়ে চলে যাবেন। আমি গ্রামের পথ আপনার মানে ধান ক্ষেতের রাইলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং যখন আমি পৌঁছালাম ঘাটে গিয়ে, আসলে সেটা কোনো ঘাট ছিল না, জাস্ট একটি নৌকা দাঁড়ানো ছিল। তো 8-10 বছরের একটি ছেলে নৌকায় বসে আছে, ছোট ডিঙ্গি নৌকা। তো আমি তাকে রিকোয়েস্ট করলাম যে আমাকে সায়দাবাদ ঘাট পর্যন্ত পৌঁছে দাও। তো সে প্রথমে রাজি হয়নি, সে বললো যে বাজান আসার পরে হবে। তো আমি বললাম যে দেখো রাত হয়ে যাচ্ছে, আমি তো বিপদে পড়ে যাব। তো পরে সে রাজি হলো এবং সে স্রোতের বিপরীতে নৌকা চালিয়ে যাচ্ছে এবং আপনার সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গিয়েছে এবং জ্যোৎস্না রাত, এবং মানে জ্যোৎস্নার আলোয় নদীর পানি ঝিকমিক করছে। বেশ সুন্দর একটি দৃশ্য। কিছু দূর যাওয়ার পরে মানে বিকট ধরনের খটখট শব্দ শোনা যাচ্ছে, যেটা শোনার পরে আমি খুব ভয় পাই। তারপর সেই ছেলেটিকে জিজ্ঞেস করার পর সে দেখিয়ে দিল যে সামনে অনেকগুলো নদীতে বাঁশ গাড়া আছে।
মানে স্রোতের ধাক্কা লেগে সেই শব্দগুলো হচ্ছে। যাই হোক, পরে সেটা পার হলাম। তার পার হলেও কিন্তু মানে ভয় পাচ্ছিলাম। তো একটা পর্যায়ে দেখলাম যে ছেলেটি খুব ক্লান্ত হয়ে গিয়েছে, তার পক্ষে আসলে স্রোতের বিপরীতে মানে বৈঠা চালানো কঠিন হয়ে গিয়েছিল। পরে তাকে আমি সহযোগিতা করার জন্য আমি চেষ্টা চালাচ্ছিলাম। তো চেষ্টা চালাতে গিয়ে একটা পর্যায়ে লক্ষ্য করলাম যে আমিও টানতে পারছি না, মানে কে যেন নিচ থেকে, নদীর নিচ থেকে সে বৈঠা টেনে ধরছে। তো আমি ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, তারপরও মানে কষ্ট করে চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পরপরই মনে হচ্ছে যে কে যেন টেনে ধরছে। হঠাৎ করে নৌকাটা কিসের সাথে গিয়ে ধাক্কা খেলো, নদীর তলদেশে হয়তো কিছু একটা ছিল। আচ্ছা, এবং সেটা তো ধাক্কাটা খুব অস্বাভাবিক আসলে নদীর তলদেশে, বাট কিছু একটা সাথে ধাক্কা খেয়েছে। জি, ওকে। ধাক্কা খাওয়ার পর প্রচন্ড স্রোতে নৌকাটা উল্টে গেল। উল্টে যাওয়ার পর আমার আছে সেই ছেলেটির কোনো কথা মনে ছিল না। আমি কিন্তু তলদেশে চলেই যাচ্ছি, এবং যখন আপনার তলদেশের মাটি দিয়ে গিয়ে আমার পা ঠেকলো, ঠেকার পরে আমি উপরে ওঠার চেষ্টা করছি, ঠিক তখনই লক্ষ্য করলাম আমার কাঁধের উপর শক্ত দুটো হাত আচ্ছা, আমাকে চেপে ধরলো এবং আমাকে নিচের দিকে চেপে ধরলো। এবং আমি উঠতে পারছি না, প্রাণপণ চেষ্টা চালাচ্ছি, উঠতে পারছি না। নাক মুখ দিয়ে আমার পানিও ভেতরে চলে গিয়েছে। একটা পর্যায়ে কোন রকম মানে ছাড়িয়ে আমি উপরে উঠে একটা দম নিলাম। দম নেওয়ার পরেই মানে সাঁতার কেটে তীরে ওঠার চেষ্টা করছি। তীরে উঠতে গিয়ে লক্ষ্য করলাম যে আমার পা কিছু একটা মানে লতার মধ্যে, মনে হচ্ছে যে কেউ একজন আমার লতা পেঁচিয়ে দিচ্ছে পায়ে এবং আমাকে আটকানোর চেষ্টা করছে। আমি প্রাণপণে কোন রকম তীরে গিয়ে উঠলাম এবং পিছনে না তাকিয়ে দৌড় দিলাম। প্রায় হাফ কিলোর মতো পথ হবে। দৌড় দেওয়ার পর আপনার সায়দাবাদ বাজারে গিয়ে অন্ধকার, হঠাৎ একজনের সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খাওয়ার পরে কিছু বলতে পারছি না। তিনি আমার পরিচিত, ওনার নাম হচ্ছে ইস্কান্দার। উনি আমাকে দেখে বলছে, বস আপনি এখানে এত রাতে? তো মানে সে প্রশ্ন করছে অনেক কিছু, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। এবং ততক্ষণে কিন্তু কোনো দোকানপাট কোনো কিছুই খোলা নেই। তখন সে বুঝতে পেরেছে যে আসলে জায়গাটা হন্টেড, কিছু একটা হয়েছে। তখন সে বললো যে বস আপনি ভ্যানে বসেন। তো ভ্যানে কোনো সিট ছিল না, একটা কনডেন্স মিল্কের কার্টুন, ইনটেক কার্টুন, সে কার্টুনে সে বসে আছে আর আমাকে বসতে বললো। তো আমি ভ্যানের রেলিং এর উপর বসলাম। তো যাচ্ছি, ঠিক এর কয়েক মিনিট পরেই পেছন থেকে আমরা মানে কোনো শব্দও পাইনি, হঠাৎ করে দেখছি যে একটি ভটভটি মানে অর্থাৎ স্যালো ইঞ্জিন চালিত 3 হুইলার এসে ধাক্কা দিল আমাদের ভ্যানে, এবং সাথে সাথেই স্ক্যানার পড়ে গেল। ব্যালেন্সটা কিন্তু তারই বেশি থাকার কথা, সে পড়ে গেল। এবং ভ্যানে আমি এবং ভ্যানের ড্রাইভার। আচ্ছা, তখন ভ্যান আর ভ্যান নেই, ভ্যান হয়ে গেছে রোলার কোস্টার। রোলার কোস্টারের গতিতে ভ্যান এগিয়ে চলছে। আমি পেছনে শুধু তাকিয়ে দেখলাম এক মুহূর্ত, ইস্কান্দার ঠিক বাঁশ পাতা শুকিয়ে যাওয়ার পরে বাতাস এলে যেমন মাটিতে গড়ায়, ঠিক সে রোডের উপর সেভাবে গড়াচ্ছে এবং ভ্যানের দিকে আসছে। এটাও খুব অদ্ভুত ব্যাপার, পেছন থেকে যদি ধাক্কা দেয় সামনের দিকে গিয়ে পড়ার কথা, অথবা পেছনে পড়লেও সামনের দিকে গিয়ে ঘুরে যাওয়ার কথা না আর কি। সো এটাও একটা অদ্ভুত ব্যাপার। এবং একই সাথে আপনার যে এই একই দিনে দুইবার আপনি যেরকম ঘটনা মানে পড়লেন, আচ্ছা আপনি মনে হয় শেষ করেননি, তারপরে তো নিশ্চয়ই ওনাকে উঠানো হয়েছিল এবং মানে আপনার তারপরে কি করলেন সেটা আগে শুনে নেই। তারপর আমি সামনের দিকে দৃষ্টি দিতেই দেখি যে মানে আপনার ভটভটির যে ড্রাইভার, হ্যাঁ, অদ্ভুত রকমের চেহারা এবং তার মাথাটা পেছন দিকে ঘোরানো ছিল। আচ্ছা, এবং তার দিকে দৃষ্টি পড়া মাত্রই মনে হচ্ছে যে তার চোখ দুটো বের হয়ে আসছে, প্রচন্ড রাগ। মাথা ঘোরানো ছিল, আপনার চোখ পেছন দিকে, চোখ দেখানোর কথা না আসলে। মাথাটা পেছন দিকে ঘোরানো, আপনাদের দিকে মানে আমাদের দিকে ঘোরানো, মানে মাথাটা আপনার দিকে ঘোরানো, শরীরটা উল্টা দিকে। হ্যাঁ, সেটা হলো আপনি চোখ দেখতে পাবেন। এবং মানে প্রচন্ড রকমের রাগ তার। আমি সাথে সাথে আমার দৃষ্টিটা সরিয়ে ফেলি এবং ওই মানে তাৎক্ষণিক আমার ভেতরে আমার একটা কাজ করে, মানে যে আমি কিভাবে বাঁচবো। এবং সামনেই একটি খ্যারের পুল দেখি এবং আমি সেখানে লাফ দিয়ে নিজেকে সে যাত্রায় আমি রক্ষা করি এবং খুব দ্রুত আমি দৌড়ে গিয়ে ইস্কান্দারকে আমি ধরি। ইস্কান্দার দম নিতে পারছিল না, সে হাঁপাচ্ছিল আর মানে সে কোনো কথাই বলতে পারছিল না।
পরে আমি তাকে আশ্বস্ত করি যে সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। তখন আমি মানে তাকে পানি খাওয়ানোর জন্য পানি খুঁজছি এবং মানে রোডের পার্শ্ববর্তী এক বাড়ি থেকে ডেকে পানি নিয়ে তার চোখে মুখে আমি পানি ফেলে দিই এবং পানি খাওয়াই। খাওয়ানোর পরে কোনো রকম সে যখন উঠে দাঁড়ায়, তারপরে আমরা ভ্যানে করে বাড়ি ফিরে আসি। ওকে, এই যে একই দিনে আপনার সাথে দুটো ঘটনা ঘটলো এবং একটা ঘটনা থেকে বাঁচার পরে আরেকজন সাহায্য করতে আসলেন, তিনি এবং আপনি দুজনে আবার বিপদে পড়লেন, মানে কোনো ভুল ছিল কি কোনো কিছুতে যার জন্য এই ঘটনাগুলো ঘটলো? মানে থাকে না যে অনেক সময় এরকম থাকে যে কোনো একটা জিনিস ঘটার কারণ, মানে একটা কারণ থাকে। এই যে দুটো ঘটনা একই দিনে ঘটলো, এর পেছনে কোনো কারণ আছে বলে কি আপনি মনে করেন? হ্যাঁ, এর আগের একটি ঘটনা এটার সাথে আমার মিল আছে। সেটা হচ্ছে, আমি একদিন বাইকে করে আমি সেই পথ দিয়ে যাচ্ছিলাম। আমি একদিন বাইকে করে সেই পথ দিয়ে আমি যাচ্ছিলাম। তো আমার সামনে দিয়ে মানে কোনো বাতাস হচ্ছিল না, মানে কোনো বাতাস বা ঝড় কিছু ছিল না। দেখছিলাম যে মানে ধুলোর কুণ্ডলি রাস্তা পার হয়ে গেল আমার সামনে দিয়ে। হ্যাঁ, এবং সেটার মানে সেটার ভেতর দিয়ে কিন্তু আমি ক্রস করলাম, এবং ক্রস করার সময় আমার কাছে মনে হলো যে মানে কাপড় জাতীয় কিছু একটা আমার গায়ে লেগেছে, কিন্তু আমি কিছুই দেখতে পারিনি। কাপড় জাতীয় কিছু একটা লেগেছে, তো আমি পার হয়ে গেলাম এবং কিছু দূর যেতেই মানে একটা রাস্তার উপর দিয়ে একটা ভেড়া ক্রস করতেছে, এবং সেটাকে আমি বাঁচাতে গিয়ে আমি বিপদে পড়ি। অর্থাৎ মানে আমি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যাই, এবং পড়ে গিয়ে আমার মানে হাঁটু, হ্যাঁ, এগুলো সব ছুলে যায়। তারপরে আমার কোনোই ছুলে যায়। আমি 22 দিন আমি মানে কোনো কাজ করতে পারিনি, আমি টোটালি চিকিৎসাধীন ছিলাম এবং রেস্টে ছিলাম। ওকে, তো সেটা একটা কারণ আপনি বলছেন, মানে সেখান থেকে এই ঘটনার মানে রিলেশনটা আমি এখনো বুঝিনি। আমার কাছে হয়তো মনে হচ্ছে যে সেই সময় হয়তো আমার মানে সেই মানে যে মানে আপনার যে কুণ্ডলিটা যে পার হয়েছে, আসলে ওটার ভেতর দিয়ে আমার যাওয়াটা উচিত হয়নি। আচ্ছা, আপনি বলছেন যে ওই ঘটনার কারণে আপনার পরবর্তী দুটো ঘটনা ঘটেছে, তারপর থেকে আপনার সাথে বিপদ ঘটতে শুরু করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনা আছে যেগুলো আসলে আমার বিয়ের পরেই এগুলো ঘটা শুরু হয়। না, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ওই, আচ্ছা, যদি পরবর্তীতে সুযোগ হয় আমি এটা বলবো। ওকে, তো যাই হোক, আমি দেখতে পাচ্ছিলাম যে আমাদের এখানে অনেকে এখনো SMS করছেন। অনিন্দা আমাদের সাথে আছেন, আমার সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি মিজান এবং সুইটি সিলেট থেকে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে হৃদয় আমাদের সাথে আছেন, এবং তিনি বংশাল থেকে আমাদের সাথে রয়েছেন। এছাড়া রয়েছেন লিমন আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি লিমন বলছেন যে আপনার সাথে আমার কি শত্রুতা আছে, আপনি আমার SMS পড়েন না। দিস ইজ ইউর সেকেন্ড SMS, রাইট? এবং আমি যেটা বলবো যে এত মানুষ SMS পাঠান, প্রত্যেকের SMS যদি মানে যদি মিস হয়ে যায়, না মিস আসলে অনেকগুলোই হয়, কিন্তু মানে তারপরেও কারোর সাথে শত্রু থাকার কোনো কথা নাই ভাই। এবং আমি ফিরোজ আমাদের ওয়াবদ থেকে লিখেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি ইমু লিখেছেন, ইমু সরকার নাজমুল আশুলিয়া থেকে, রাজন মাহমুদ আমাদের সাথে রয়েছেন দুর্গাপুর থেকে, এবং আমার সাথে রয়েছেন পারভেজ চট্টগ্রাম থেকে, বৃষ্টি আমার সাথে মহাখালী থেকে রয়েছেন, জেলান আমাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন রানিউর রহমান সিয়াম, এছাড়া আমার সাথে রয়েছেন স্নিগ্ধা ময়মনসিং থেকে, আমার সাথে রয়েছেন আজরিন মিরপুর থেকে, হাসান খান সিলেট থেকে আমাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি প্যালেন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি অভিজিৎ সহ আরো অনেকে। আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকে বলতে আমি নামগুলো একটু বলে দিই কারা কারা আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। দেখতে পাচ্ছি নাদিম, প্রতীক, এছাড়াও আমাদের সাথে রয়েছেন জনি, এবং আমাদের সাথে রয়েছেন সামি, সাগর আমাদের সাথে রয়েছেন, এছাড়া রয়েছেন সোনিয়া চিরাং থেকে, জিলান হাসনাত নাটোর থেকে আমাদের সাথে রয়েছেন, জেসিন রেমা আমাদের সাথে রয়েছেন অরূপ, এবং এছাড়া আমার সাথে রয়েছেন ইফাত, এছাড়াও আছেন রূপক কুমিল্লা থেকে, ফাহাদ আহমেদ নাটোর নটরডেম কলেজ ঢাকা থেকে, আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি কবির আহমেদ ময়মনসিং থেকে, এছাড়াও আরো অনেকেই, শফি আমাদের সাথে রয়েছেন
ধানমন্ডি থেকে, বাগেরহাট থেকে ইমরান আমাদের সাথে রয়েছেন। যাই হোক, আপনারা যদি আমার সাথে SMS এ যোগাযোগ করতে চান তাহলে চলিয়ান মোবাইলের মেসেজ টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, এবং এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিকজ আমাদের এই ভূত এফএম রেগুলার চালু রাখতে হলে সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে ঘটনা, এবং সেই ঘটনা পাঠাবেন আপনারা। সুতরাং এই অ্যাড্রেসটা অবশ্যই মনে রাখতে হবে, বা ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিতে পারেন এবং আমাদেরকে পাঠিয়ে দিন ঘটনা। এবং ঘটনা পাঠানোর জন্য যেটা করতে হবে, আপনি আপনার ঘটনাটা লিখে আমাদের সরাসরি, মানে যে ওখানে যে মেইল অনেকে বলে যে কিভাবে করবেন, কম্পোজ অপশনে গিয়ে সেখানে কম্পোজের ট্যাবটা থেকে মানে সেখানে সরাসরি ঘটনা লিখতে পারেন। আপনি ওয়ার্ড ফাইলে লিখে সেটা অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন। আপনি অডিও ক্লিপ করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর এছাড়াও ফেসবুকে আমাদের যে লিঙ্ক দুটো সেটা জানিয়ে দিচ্ছি, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি কিন্তু আপনার ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন, আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার আজকের অনুভূতি বা মতামত। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি ওপেন করে দেবো যারা দেশের বাইরে থেকে শুনছেন তাদের জন্য আমাদের ভূত এফএম যে পেজ রয়েছে সেই পেজে আপনারা সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারবেন। রেগুলার আপনারা লিখে পাঠান, আজকেও পাঠাবেন আশা করছি। এবং যারা দেশে আছেন এই মুহূর্তে তাদেরকে বলবো কাইন্ডলি একটু সুযোগ দিবেন, যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে লেখার, যাতে তারা যোগাযোগ করতে পারেন। আপনারা কমেন্ট করতে পারেন। আপাতত আমরা দেশের বাইরে যারা আছেন তাদের কাছ থেকে যাচ্ছি ইনবক্স করে SMS মেসেজ আর কি, সেই মেসেজগুলো আমরা চাচ্ছি এবং কিছু আমরা সেই মেসেজ পড়বো ইনশাল্লাহ। চলে যাচ্ছে ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম আসল ভাই, আমি রূপম দাস সফল ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। তো আমি আমার জীবনের একটি অতি প্রাকৃতিক ভৌতিক ঘটনা আপনার সাথে শেয়ার করছি। প্রথম ভাই, ঘটনাটি ছিল শীতকালে। তো আমার এক পরিচিত এক আত্মীয় শীতকালের কোনো এক রাতে মারা যায়, ঠিক 5টা 5:30টার দিকে। তো তারপরে সেখানে আমরা উপস্থিত হই এবং সেটা ছিল সিলেট অঞ্চলে, সিলেটের সুনামগঞ্জে। তো আমাদের ওই সিলেট সুনামগঞ্জ থেকে তার বাড়ি যেতে 10 কি 11 ঘন্টা লাগতো, কারণ রাসেল ভাই আপনি জানবেন যে সিলেট থেকে রাজশাহীর দূরত্বটা অনেক হবে। তো যেহেতু আমাদের আত্মীয় হয় সেহেতু রাত্রেবেলা সকলে সিদ্ধান্ত নিল যে তার লাশটার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। তো সেই লাশের গাড়িতে যে আমার যে খালামণি আর কি মৃত্যুবরণ করেছিল, সে খালামণির ভাই মানে আমার মামা এবং তার এক বন্ধু ছিল, একজন পিকআপের পিছনে উঠলো এবং রাসেল ভাই, আমি এবং আমার এক দাদা ছিলেন, আমরা দুজন পিকআপের ড্রাইভারের সাথে উঠলাম। এবং তাছাড়াও আরেকজন বয়স্ক মতো মুরব্বী আমাদের প্রতিবেশী খুব সাহসী করেছিল, তো ওনাকেও আর কি গাড়িতে নেওয়া হলো। তো আমরা 5 জনে লাশ নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম রাসেল ভাই। তো রওনা দিয়েছি যখন, তখন ঠিক 7টা বেজে গেছে। তো আমরা যাচ্ছি রাসেল ভাই 2 ঘন্টা 3 ঘন্টার মতো হয়েছে। এমন সময় যে আমাদের যে ড্রাইভার ছিল, ছোট পিকআপ, লাশ গ্রহণ করা পিকআপের যেমন সাইজ ওরকম, তো ড্রাইভারটা বলছে রাসেল ভাই যে তার কাছে খুব ভার লাগছে গাড়িটা। তো আমরা অবাক হয়ে গেলাম যে গাড়ি ভার লাগে। সে বললো যে মানে ইট বোঝাই করলে যেরকম ভার হয় ঠিক সেরকম লাগছে তার কাছে, সে খুব ঘামছিল। তো তখন আমি ভাবলাম যে হয়তো সে ভয় পেয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে বা কিছু হতে পারে। তো আমি বললাম যে ড্রাইভার সাহেব আপনি গাড়িটা একটু রাস্তার পাশে রাখুন, চা নাস্তা করে আমরা আবার রওনা দিব। তো ভালো কথা, রাসেল ভাই গাড়িটা থামানো হলো এবং পরবর্তীতে আমরা পিকআপের উপরে গিয়ে দেখলাম যারা ছিল সবাই ভালো আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আধা ঘন্টা পর আমরা নাস্তা টাস্তা করে আবার রওনা দিই রাসেল ভাই। এমন করতে করতে আমরা যখন মেন রোড ছেড়ে রাজশাহী ঢোকার জন্য একটু গ্রামের পথ ধরে শর্টকাটের জন্য ড্রাইভার যখন ঢোকায় গাড়িটা, তখন রাত 10:30 থেকে আনুমানিক 11টা বাজছে রাসেল ভাই। তো ঠিক সেই মুহূর্তেই সেখানে রাসেল ভাই বলে রাখা ভালো, চারপাশে অন্ধকার, কোনো বাড়িঘর দেখা যাচ্ছিল না এবং অনেক গাছগাছালি ছিল, মাদারি গাছ, আপনার বট গাছ সহ বিভিন্ন বড় বড় গাছ ছিল। তো এমন একটা পর্যায়ে হঠাৎ করে গাড়ি একটা হোঁচট খায় এবং ব্রেকটা ফেলের মতো হয়ে যায়। তো একটু খাদের মতো একটা কোনাতে গাড়িটা আসলে পড়ে যায়।
তেমন সময় রাসেল ভাই পিক আপের উপর থেকে 2-3 জন চিৎকার দিয়ে বলে যে লাশটা নিচে পড়ে গেছে রাসেল। তো এত অন্ধকার রাতে লাশ নিচে পড়ে গেছে। আমরা যাই হোক গাড়ির ভিতর থেকে গাড়ির হেডলাইট জ্বালানো হলো। আমরা যদি আমাদের কাছে টর্চ লাইট ছিল, মোবাইলের লাইট ছিল, আমরা সবাই লাইট নিয়ে দেখি কি রাসেল ভাই নিচে লাশটি যেভাবে পড়েছে ওটা আসলে বললে বিশ্বাস করবেন কিনা জানি না, লাশটি মানে হাফ শূন্য উঠে আছে এবং হাফ মাটিতে পড়ে আছে। এরকম একটা ওয়েতে রাসেল ভাই পড়েছিল। তো যাই হোক মুরব্বী করে যে লোকটা ছিল সে বললো যে তোমরা একটু কোরআন শরীফ তেলাওয়াত করো, এরকম লাশ বহন গাড়িতে এরকম হতেই পারে। তো ঠিক সেই মুহূর্তে রাসেল ভাই কোরআন শরীফ তেলাওয়াত করলো মুরব্বী লোকটি, এবং আমরা সবাই দোয়া করতে লাগলাম, দোয়া দরুদ করতে লাগলাম। অবশেষে আস্তে আস্তে লাশটা শান্ত হলো এবং মাটিতে আবার পতিত হচ্ছে। তো তখন ওটাকে আবার উঠিয়ে ট্র্যাকের উপরে উঠিয়ে ড্রাইভার সাহেব চালানো শুরু করলো এবং অনেকে বললো যে এরকম মাঝরাতে লাশ নিতে হলে এরকম হয়, তো একটা কোরআন শরীফ লাশের সামনে দিয়ে দেওয়ার জন্য। তো রাসেল ভাই আমাদের ভুল হয়েছিল যে আমরা যখন লাশটা উঠাই তখন ভুল করে কোরআন শরীফটা ওঠানো হয়েছিল না। তো এই কারণে হয়তো সমস্যা হতে লাগলো। তার বেশ কিছুক্ষণ পরে 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে রাত যখন 12টা 12:30 একটু বেশি হবে তখন আমরা রাসেল ভাই চৌরাস্তা পার হচ্ছি। ঠিক এমন সময় আমাদের পিক আপের সামনে আমরা দেখতে পেলাম রাসেল ভাই 2-3 জন মৌলবীর মতো লোক চুপ টাইপের, তারা আমাদের গাড়িকে হাত ইশারা দিয়ে থামাচ্ছে। তো গাড়ি থামানোর পরে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন। আদবের সহিত আমরা বললাম যে আমরা রাজশাহীতে যাব, আমাদের গাড়িতে লাশ আছে। তো দুজন হুজুরের একজন হুজুর তার ব্যবহারটা একটু অন্যরকম হলো। সে হয়তো কিছু একটা দেখেছে বা বুঝতে পেরেছে। সে বললো যে বাবা যান, তোমরা যে যাচ্ছ পথে খুব সাবধানে থেকো, হয়তো বিপদ হতে পারে। তো রাসেল ভাই আমরা কথাটাকে সেরকম গুরুত্ব সহিত না দিয়ে আমরা যেতে লাগলাম। তো যেতে যেতে রাসেল ভাই আরো আধা ঘন্টা বা 40 মিনিট হয়েছে, এমন সময় হঠাৎ মানে পিক আপের উপর থেকে চিৎকার শোনা যাচ্ছিল। তো চিৎকার শুনে আমরা গাড়ি থামিয়ে 2 জন যাই এবং উপরে পিক আপের উপরে যে 2 জন ছিল তারা একজন আর কি খুব ভয় পেয়েছে। সে বলছে যে লাশের যে কাপড়ের কাপড় ছিল তার মধ্যে থেকে ভাইব্রেশনের মতো আর কি রাসেল ভাই মানে কোনো একটা কম্পন হচ্ছে এবং লাশের হাতটা নাকি বারবার নড়ে উঠছিল। তো আমরা যখন যে লাইট মারি তখন এরকম কিছু আমরা দেখিনি, কিন্তু একটা মজার বিষয় লক্ষ্য করলাম যে লাশের যে পায়ের জায়গাটা সেটা আস্তে আস্তে রাসেল ভাই ছিঁড়া, ওই জায়গাটা পুরো কাপড়ের কাপড় থেকে 2টা পাও বেরিয়ে গেছে। এবং রাসেল ভাই বিশ্বাস করবেন না যে পায়ের ওখানে মানে ব্লাড জাতীয় কিছু একটা ছিল, কিন্তু তার মৃত্যু হয়েছিল স্বাভাবিকতই, কোনো ব্লাডের কথা না। লাশ যে পড়েছে সেখানেও কোনো ব্লাড থাকার কথা না রাসেল ভাই। তো এমন সময় আমরা খুব ভয় পেয়ে যাই এবং ঘাবড়ে যাই। আমরা যেহেতু একটা বাজারের মধ্যে ছিলাম, তো বাজারের ভিতরে যে আমরা তারপরও মোমবাতি আগরবাতি কিনে যেভাবে হোক আমাদের যেতে হবে, সবাই সবার ভয়কে সংকেত করে যাত্রা পথে যাত্রা করি রাসেল ভাই। এবং আমি কখনো বুঝিনি যে আমাদের জীবনে রাসেল ভাই এমন একটা এক্সপিরিয়েন্স হবে। সেটা হয়ে গেল ঠিক আপনার রাত্র 3:30টার দিকে। ঠিক তখন হঠাৎ করে গাড়িটা আপনার মাঝার রোডের কাছে গিয়ে গাড়িটা থেমে গেল, ট্রাফিক ছিল না। তো গাড়ির পিছনে যে 2 জন ছিল তাদের একজন হাওমাও করে কাঁদতে কাঁদতে নিচে পড়ে গেল এবং সে বলল যে লাশটা উঠে বসেছে। তো রাসেল ভাই আমরা সবাই অবাক হয়ে গেলাম যে লাশ উঠে বসবে, আশেপাশে কোনো লোক নেই, পুরো অন্ধকার রাত্র, নির্জন রাত্র, দূরে একটা বাকি দেখা যাচ্ছিল। তো সবাই খুব ঘাবড়ে গেলাম। তো অবশেষে রাসেল ভাই যখন মানে জিনিসটা দেখতে পেলাম যে লাশটা ঠিকই আছে, বাট এটা উপর করে বসালে রাসেল ভাই যেরকম হয় ঠিক সেরকম আছে। তো রাসেল ভাই এটা দেখার পরে আমাদের ড্রাইভার সাহেব আর গাড়ি চালানোর সাহস করলো না। ওখানে আমরা 4 জন বসেছিলাম, দুবুথু হয়ে খুব ভয়ে ছিলাম রাসেল ভাই। এবং অবশেষে যখন 5:30 কি 6টা বাজে মসজিদের আজানের ডাক শোনা যাচ্ছিল, আকাশটা একটু একটু করে ফর্সা হচ্ছিল, তখনই মানে আমরা ওখান থেকে 2 জন ছুটে গিয়ে মসজিদ থেকে মুয়াজ্জিন এবং কোরআন শরীফ আনানো হয়। তারপর রাসেল ভাই গাড়ির পাশে কোরআন শরীফ রাখা হয়, কোরআন তেলাওয়াত করা হয় এবং অবশেষে যখন পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয় তখন রাসেল ভাই আমরা রাজশাহীতে পৌঁছে যাই। তো রাসেল ভাই মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা দেওয়া হয়তো সবসময় বৈজ্ঞানিকভাবে দেওয়া সম্ভব না। তবে রাসেল ভাই নিজের আত্মীয়ের সাথে ঘটায় আমি জিনিসটা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে বাধ্য। এবং আমি প্রতিক্রমের সাথে সবসময় আছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া কামনা করছি। Bhoot FM, the night comes alive with Gramin Phone.
শুনছেন সব সময় রেডিও 48.2 FM। আমি রাস্তাল আছি, সাথে ঘড়িতে সময় রাত 1:05 এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা, এবং সে সাথে আপনাদের প্রচুর SMS-ও পাচ্ছি। আর যে SMS গুলো পাচ্ছি তার মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে বাংলাদেশ শুধু না, দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে, বিশেষ করে ফেসবুকে যারা ইনবক্স করছেন তারা অনেকেই অনেক জায়গা থেকে করছেন, অ্যান্ড সেগুলো আমি একটু পড়তে চাই যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। হেই, আমি সোনিয়া ফ্রম USA। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ভূত এফএম শুনছি। আই লাভ ইট, অ্যান্ড এখন থেকে এভরি টাইম শুনতে ট্রাই করব। আর একদিন আমিও আসবো তোমাদের মাঝে, উইল বি ওয়েটিং ফর দ্যাট। আমাদেরকে দেখতে পাচ্ছি বাহরাইন থেকে লিখছেন, শুনছি তোমাদেরকে সুমন সরকার। সুমন সরকার আমাদের সঙ্গে রয়েছেন। নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে রয়েছেন, যে আমাদের সাথে রয়েছেন, নামটা হচ্ছে সাহিলা রহমান। এবং এখন একটু তার কাছে একটু বোরিংই লাগছে জিনিসটা, কারণ নিউ ইয়র্ক এখন টাইম হচ্ছে বেলা 2টা। সো একটু টাইমটা খুব মানে ভূত এফএম এর সাথে যায় না এরকম, তাও যে লাইভ আপনি শুনছেন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। অ্যান্ড আমাদেরকে দেখতে পাচ্ছি অরিজিৎ SMS করেছেন, শাম্পান তার ওয়াইফ আছেন, এবং তিনি বলছেন লিসনিং টু ভূত এফএম ফ্রম ইউক্রেন, এবং লাইভ শুনছেন ফর দ্য ফার্স্ট টাইম। থ্যাংক ইউ অরিজিৎ শিকদার এবং শাম্পান, আপনাদের দুইজনকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, প্রতি এপিসোড লাইভ শুনি, আজকে কারণবশত হচ্ছে না, সরি ভাই আপনাকে মিস করছি। এবং নাজমুল, ডেফিনেটলি এটা শুনবেন আপনি, এবং পরবর্তীতে আমি খুব খুশি হই যদি আপনারা রেগুলার শোনেন, তখন না, বিশেষ করে লাইভ যখন যারা শোনেন, এবং লাইভ আমরা যখন পাই আপনাদের কাছ থেকে এরকম কথাগুলো। ফ্রম ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ লিখেছেন আমাদেরকে, ওয়ান অফ মাই ফেভারিট শো, এবং 2011 থেকে শুনছি। থ্যাংকস রেডিও ফুর্তি, থ্যাংকস ফর রেডিও ফুর্তি অ্যাপ। বিল্লা মোল্লা লিখেছেন এটা। হাই রাসেল ভাই, আমি সৈকত ইন্ডিয়া থেকে, আমি অনেক বড় ফ্যান ভূত এফএম এর, বাট আজ ফার্স্ট টাইম আমি লাইভ শুনবো, এবং আমি খুব তাড়াতাড়ি কিছু স্টোরি সেন্ড করবো, প্লিজ ভালো লাগলে পড়বেন। লাভ ইউ বাংলাদেশ, সৈকত বিশ্বাস, উই লাভ ইউ টু। রাব্বি আমাদেরকে কাতার থেকে SMS করেছেন, আমাদেরকে লিখছেন, হাই রাসেল ভাই, আই এম সুমন ফ্রম দুবাই লিসনিং টু ভূত এফএম। আমি লাভ ভূত এফএম, প্লিজ। আচ্ছা, এটাকে 3 আওয়ার করা যায় কিনা সেরকম একটা প্রপোজাল তিনি দিয়েছেন। আচ্ছা, এখনো কি ভূত এফএম হচ্ছে? আমি হাওড়া থেকে বলছি। কে বলছেন? ভাই তার আগেই চলে গেছেন। সো যারা আছেন এখনো লাইভ শুনছেন আমাদেরকে, তারা শুনতে থাকুন এবং এইভাবেই আমাদেরকে টেক্সট করতে থাকুন ফেসবুকে। আশা করছি আপনাদের সাথে আমরা আপনাদেরকে নিয়ে আবারও ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। আপাতত ঘটনায় চলে যাচ্ছি। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার থার্ড ঘটনাতে আমরা যাবো। জি, ফয়সাল আহমেদ কাফিল বলছিলাম। চলে যায় আপনার ঘটনায়। আচ্ছা, তখন হচ্ছে যেটা যে আমি তখন জব করি, তো আমার ডিউটি দেখা যাচ্ছে যে মাঝে মাঝে নাইট শিফট যেটা হতো আর কি, রাতে 11টা-12টার দিকে আমার শেষ হতো। তো জি। অফিস শেষ হওয়ার পরে আমি বাসার দিকে ফিরতাম আর কি। তো তখন একবার হরতালের সময় খুব বেশি মানে গন্ডগোল ঢাকায়, তো দেখা যাচ্ছে যে প্রচন্ড রকম ঝামেলা হচ্ছে। তো অফিস থেকে বের হয়ে আসতে আসতে আমাদের কি ড্রপ সিস্টেম ছিল, ড্রপ আমাদেরকে বাসায় দিতে দিতে প্রায় 2টো বেজে যায়। তো রাতে 2টো বেজে যায়। তো তখন আমি বাসায় গিয়ে আম্মু বাসায় ছিল আম্মু আর আব্বু। তো আম্মু তখন ঘুম থেকে ওঠার পরে আম্মু বলতেছে হচ্ছে যে, আমি আম্মুকে বললাম, আম্মু প্রচন্ড রকম ক্ষুধা লাগছে, তুমি জাস্ট ভাতটা রেডি করতে থাকো, আমি গোসল করে আসতেছি। এটা জাস্ট বলে আমি শাওয়ারে যাই। তো আমি আপনাদেরকে আগেই বলছি যেটা হচ্ছে যে 2:35 আর কি, জিনিসটাই আসলে 2:35 মিনিট হলে এখনো আসলে অনেক ধরনের আমি ফিল করি যে আসলে 2:35 যদি আমি ইনসিকিউর অবস্থায় থাকি, তো তখন দেখা যাচ্ছে যে আমার সাথে হয়তো বা কোনো কিছু হতে পারে। তো তখন দেখা যাচ্ছে যে 2:02 মতো বাজে। তো আমি গোসল করতে ঢুকি, বাথরুমের লাইটটা জ্বালানো থাকে। তো আমি আমার রুমে গোসল করতে থাকি, ওয়াশরুমে। তো হঠাৎ গোসল করতে করতে যখন আমি আমার যে শ্যাম্পু সবকিছু যখন ইউজ করতেছি, তখন আমি আমার যে মিররটা, ওয়াশরুমের যে মিররটা, সেই ওয়াশরুমের মিররটাতে তাকানোর পরে আমি তখন মানে তার কিছুক্ষণ আগে থেকে আমি ফিল করতেছিলাম যে মেবি হয় আমার শরীরের কন্ডিশনটা ভালো না হয় কিছু একটা হচ্ছে আশেপাশে, কিছু একটা ফিল করতেছে। আমি ভাবতেছিলাম যে আমি অনেক বোধহয় টায়ার্ড,
কারণ 2টা বেজে গেছে, এতক্ষণ টায়ার্ড হয়ে আমি অফিস থেকে আসছি, তো আমার খুব মানে টায়ার্ড লাগতেছিল আর কি। তো আমি ভাবতেছিলাম এরকম কিছু বোধ, আমি তাড়াহুড়া করে গোসল করার চেষ্টা করতেছি যে গোসল করে বের হয়ে যাবো। তো আমি ভুলবশত যখন মিররটার দিকে তাকাই, তখন আমি ঠিক সেই যেটা আমি বলেছিলাম আর কি, যে আমার উপর থেকে জোনাকির মতো আর কি একজন যে উঠে গেছে, ঠিক মানে উনি ঠিক আমার পিছনে দাঁড়ানো। ঠিক তখনও আমি তার চেহারাটা সেদিনও আমি দেখতে পারিনি। আমি প্রচন্ড রকম ভয় পাই, আমি মানে মোটামুটি একটা চিৎকারের মতো। তা আমি জাস্ট টাওয়ালটা নিয়ে, আমার গায়ে সাবান মাখা টাওয়ালটা নিয়ে জাস্ট আমি দৌড়ে আর কি রুম থেকে, আমার ওয়াশরুম থেকে বেরোয় যাই ডাইনিং রুমে যে বসি। তো তখন আম্মু আব্বু দুজনে আসে, তো বুঝতে পারছে আর কি যে এরকম ঘটনাটা বোধহয় কোনো একটা কিছু আবার হয়েছে। তা আমার আম্মা কখনোই আর কি এসব ব্যাপারে তেমন কোনো গুরুত্ব দিতেন না। উনি খুবই সাহসী, আর উনি ভাবতেন যে এগুলা হয়তোবা দেখা দেয় কিন্তু হয়তোবা কিছু করতে পারবে না, এরকম একটা তার আত্মবিশ্বাস। তো এরকম একটা অবস্থা ছিল। তো সেদিনও আমি খুব বেশি শক্ত হয়ে যাওয়ার কারণে কোনো কথা বলতে পারি না। তো তখন আমি জাস্ট, আমাকে আম্মু বলে যে শান্ত হয়ে বসতে, তারপরে আমাকে খেতে দেয়। আমি কোন রকম খেয়ে, আব্বু তখন আমাকে বলতেছিল যে আব্বু মানে বলতেছে তুমি এত বড় হয়ে যাওয়ার পর এরকম করতেছো কেন। তো তখন আম্মু বলতে চাচ্ছে, আম্মু আব্বুকে থামাইলো, বললো যে আরে তুমি বুঝতেছো না যে এখানটা তো একটা ঝামেলা হইতেই পারে। তো তখন আমি জাস্ট, আমাকে খাওয়ানোর পরে আমি জাস্ট ওই দিন রাতটা আমি ঘুমাই, ঘুম থেকে উঠি আর কি। তো তার কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তার কিছুদিন পরে 7-8 মাস পরে, হ্যাঁ, এটা হচ্ছে এই এখন থেকে গত 1 বছরের মধ্যে আর কি ঘটনাটা ঘটবে। যে আমি দেখা যাচ্ছে যে একদিন রাতে ঘুমাচ্ছি, তখন আমার যেই বাসাটা এই ঘটনাগুলো ঘটতো আর কি, সে বাসাটা তো এখন আর নেই। তো আমি ঘুমাচ্ছি যখন, তখন স্বপ্নে আমি দেখতে পাই, যে আমি স্বপ্নে দেখতেছি যে যেই বেডরুমটাতে যে সুইসাইডের ঘটনাটা ঘটছিল, সেই বেডরুমটাতে আমি মানে ব্ল্যাক এন্ড হোয়াইট অবস্থায় আমি সেই বেডরুমটাতে পৌঁছায় যাই। তো ওই বেডরুমটার পাশে, ওই বেডরুমের সাথে একটা বেলকনি ছিল ছোট, টেকুটির সাথে একটা চালতা গাছ ছিল। আচ্ছা। তো আমরা যখন ওই বাসাটা থাকতাম, তো তখন সবাই বলতেছে যে এই চালতা গাছটাতেই বোধহয় কোনো একটা প্রবলেম আছে। তো আমি দেখি যে চালতা গাছের সাথে একটা জানালা ছিল আমাদের। তো ওই জানালার থেকে চালতা গাছটা মানে পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট আমি দেখছি, আমি স্বপ্নে দেখতেছিলাম যে কে জানি ছোট ছোট চিঠি পাঠাচ্ছে ওইখান থেকে। পাঠাচ্ছে? হ্যাঁ, চিঠি। আচ্ছা, কেমন করে সেটা? ছোট ছোট উড়ে উড়ে আসতেছে আর কি, বাতাসের মধ্যে উড়ে উড়ে আসতেছে, ব্ল্যাক এন্ড হোয়াইট আমি দেখতেছি, পুরোটা রুম ব্ল্যাক এন্ড হোয়াইট। তো চিঠিটা আমি পাচ্ছি, চিঠিটা আমি খুলে দেখতেছি, লেখা আসতেছে হচ্ছে গিয়ে যে আমি আমার যে বোনটার কথা বললাম, আমার ইমিডিয়েট বড় যেটা, যে ওকে মানে ওইখানে লেখা আসতেছে যে আমার ওই বোনকে হত্যা করা হবে। তো আমি ওই চিঠিটা দেখে আমি চিঠিটা বারবার করে ফেলে দিচ্ছি, বারবার করে নতুন ভাঁজ করা ছোট ছোট চিঠি উড়ে উড়ে আসতেছে আর কি। তো ওই স্বপ্নটা দেখার পরে আমি আসলে প্রচন্ড রকম ভয় পাই। তার আগে যতবারই আমার সাথে কিছু হয়, তো আমি ভয় পাই না এরকম কোনো কিছু, ভয় পাই, বাট এই ঘটনা দেখার পরে যেহেতু আমার বোনের ব্যাপারে এটা, তো তখন আমি দেখার পর আমি প্রচন্ড রকম ভয় পাই। তো আমি বাসায় সবাইকে জানাই যে আমি ব্যাপারটা কিন্তু এরকম কিন্তু আমি দেখতে পাইছি স্বপ্নে। আচ্ছা, এটা ছিল ঘটনা। এটা ছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য আপনাকে। এবং আমি দেখতে পাচ্ছি যে এখনো অনেকেই মানে লিখছেন, যেমন ক্যালিফোর্নিয়ায় এইমাত্র জুম্মার নামাজ শেষ করে আমাদের সাথে জয়েন করেছেন আব্দুল্লাহ মারুফ, এবং তিনি তার সাথে তার ওয়াইফ ঝিলিক, তারা আছেন ক্যালিফোর্নিয়া থেকে, শুনছেন ভয় পাচ্ছেন না কারণ কেবল নামাজ পড়ে এসছেন তাই লিখেছেন আমাদেরকে। এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি সৌদি আরবিয়া থেকে মাহফুজ আহমেদ জিসান, তিনি শুনছেন আমাদেরকে, লিসনিং ফ্রম নিউ জার্সি, লিখেছেন হচ্ছে অলি আহমেদ, বোধহয় নামটা মনে হয় অলি আহমেদ হবে। এনিওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমরা চলে যাব একটা ছোট্ট ইমেইলে, এবং মেইল থেকে একটা ঘটনা পড়ে আসবো, এবং ছোট্ট বলার পরে মনে হচ্ছিল যে ছোট্ট বিরতি যাবো, আসলে কিন্তু তা না, একটা ঘটনা পড়বো আমরা। এবং এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের আরো একজন লিসেনার, আমরা শুনে আসি সেই ঘটনাটি। চলো, যাই হোক, যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। শুরুতে আমি সকল শ্রোতাকে আমার সালাম জানাই। আমি বাংলাতে খুব দ্রুত টাইপ করতে পারি না, তাই অনেক সময় নিয়ে
এই ঘটনাটা লেখা। আমার নাম সাজ্জাদ, আমি স্কটল্যান্ডে থাকি। আজ আমি যে ঘটনাটি বলবো তা এক বন্ধুর সাথে ঘটে যাওয়া। ঘটনাটি অদ্ভুত লাগলেও পুরোটা সত্য, এবং এখন আমার ফ্রেন্ড কিছু কিছু অদ্ভুত বাস্তবতার শিকার হচ্ছে। আমার এই ঘটনা আসলে ওইজা বোর্ড, আপনারা ওইজা বোর্ডের নাম শুনেছেন, এবং সেই ওইজা বোর্ড যেটাতে প্ল্যান সেট করা হয়, সেই ওইজা বোর্ড নিয়ে এবং সেই ওইজা বোর্ডের এক বন্ধু ঘটনাটা আমাকে বলেছিল, এবং এখন খুবই দুশ্চিন্তায় সে আছে। এবং আমি আগে একটু ওইজা বোর্ডের বিবরণটা দিতে, আসলে ওইজা বোর্ডটি হলো একটা গেম যেটার মাধ্যমে আপনি সোলদের সাথে সরাসরি মানে কথা বলতে পারবেন। এটা খুব আমি বলে দিই আপনাদের, এটা খুব চারকোনা একটা জিনিস, অনেক শেপেরও হয় অনেক সময়। এবং এই গেমটাতে আসলে বেসিক্যালি এখানে মানে আপনার কতগুলো অপশন থাকে, ইয়েস নো থাকে, A to Z আপনার সেই অ্যালফাবেট গুলো থাকে, এবং কিছু নাম্বারস থাকে, হ্যালো গুড বাই এরকম টাইপের জিনিসপত্র কিছু থাকে। তো যাই হোক, এই বোর্ডটা দিয়ে অনেকে প্ল্যান সেট করে অনেকে বলেন যে আত্মা নামানো যায়, তো সেটা নিয়ে ঘটনা। এবং তিনি লিখছেন যে আমার বন্ধু ইথান প্যারানর্মাল ব্যাপারে খুবই আগ্রহী, এবং সে সবসময় অনেক মুভি অথবা রিয়েলিটি শো, যার মাধ্যমে ঘোস্ট অ্যাডভেঞ্চার মানে শোটা অন্যতম। একদিন তিনি ওইজা বোর্ড নিয়ে খেলবে, এবং তার দুই বন্ধু ম্যাক্স এবং থমাস তাদেরকে ব্যাপারটা জানালো। এবং কিন্তু এইদিকে এই কথাটা তাদের পরিবারের কেউ না জানতে পারে, তাই ব্যাপারটা গোপন রাখলো। ম্যাক্সদের একটা পুরনো বাড়ি ছিল, এবং তারা ওই বাড়িটির মধ্যে খেলার প্ল্যান করে ফেললো। একদিন রাতে তারা কাউকে কিছু না বলে ওই বাড়িটিতে চলেও গেল, এবং যেটা হলো সেটা হচ্ছে তারা কিছু মোমবাতি এবং ওই বোর্ড নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলো। ম্যাক্স তাদের মানে ভিতরে ঢুকে মোমবাতিগুলো আনলো, এবং একটা ভুতুরে পরিবেশ তারা তৈরি করলো। এবং খেলার শুরুতেই প্ল্যান সেট করে তারা আঙুলকে দিয়ে তারা জিজ্ঞেস করলো, ইজ এনিওয়ান হিয়ার, প্লিজ গিভ আস আ সাইন। এরপরে আপনার কেউ যদি থাকেন আশেপাশে, তাহলে আমাদেরকে সাড়া দিন বা আমাদেরকে বুঝান যে আপনি আছেন, এরকম কোনো একটা কিছু। প্রায় 5 মিনিট কোনো সাড়া পাওয়া গেল না। ম্যাক্স যখন একই কোয়েশ্চেন আবারও করলো, ইজ এনিওয়ান হিয়ার, প্লিজ গিভ আস আ সাইন, তখন প্ল্যানচেটটা মুভ করলো, ইয়েস এর মধ্যে চলে গেল। এবং তারা একে অপরকে দেখলো, তারা ভাবতে লাগলো যে হয়তো তাদের মধ্যে কেউ ফান করছে। কিন্তু একে অপরকে প্রশ্ন করার পর তারা আবারও জানতে পারলো না এখানে কারো উপস্থিতি আছে। ম্যাক্স জিজ্ঞাসা করলো, হোয়াটস ইউর নেম। প্ল্যানচেটে আবার শোনা শুরু করলো, এবং এবং দুইটি ওয়ার্ডের মধ্যে একই জায়গায় বারবার ঘোরাফেরা করতে লাগলো। 20 20 বার নড়লো পুরোপুরি, এবং ওয়ার্ড দুটি ছিল ZO, এবং সেটার মানে পড়লে যেটা হয় সেটা হচ্ছে জোজো। এবং জোজোর মতোই তারা জিজ্ঞেস করলো, আর ইউ মেল অফ ফিমেল। তুমি ছেলে নামে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে প্ল্যানচেটটা ঘুরে এই মেয়ে চলে গেল। সে বুঝালো যে সে মেল। তারপর জিজ্ঞাসা করা হলো, গিভ আস আ সাইন কজ আই ডোন্ট বিলিভ ইউ, শো ইয়োরসেলফ। অর্থাৎ ওরা বিশ্বাস না করে বললো যে তোমাকে দেখতে চায়। হঠাৎ প্ল্যানচেট বোর্ডটা ওপরে খুব জোরে ঘুরতে লাগলো, কারণ তাদের আঙুলটা রাখাও খুব কষ্ট হয়ে গেল, এরকম একটা অবস্থায় তৈরি হলো। ঠিক সেই সময় তাদের ওপরের রুম থেকে শব্দ শোনা গেল। হঠাৎ সমস্ত আসবাবপত্রগুলো একে একে পড়ে যেতে শুরু করলো। তারা সবাই অনেক ভয় পায়, এবং একই রকম ভাবে তারা ঘর থেকে পালিয়ে গেল, এবং কথাটা গোপন রাখার পরামর্শ দিল তারা সবাইকে। যেহেতু তারা পুরো মানে ঘরটা খুলেই এসে পড়লো, তাই তারা ভাবলো সকাল, এবং আচ্ছা পুরো ঘরটা খুলেই এসে পড়লো, তাই তারা ভাবলো যে খুব সকাল একসাথে গিয়ে ডোরটা লাগিয়ে দিয়ে আসবে। পরের দিন তারা ভোরে ঘরটা লাগাতে যায়, এবং ইথান ঘর থেকে বোর্ডটা নিয়ে আসতে যায়। যখন ভিতরে গেল তখন তারা অবাক হয়ে গেল। ঘরের ভেতরে সব জিনিসপত্রগুলো ঠিকঠাক ছিল, বাট মানে সবকিছু মানে একদম নর্মাল, এবং প্রতিটি জিনিস সুন্দর করে সাজিয়ে রাখা। আর দেরি না করে ঘর থেকে তারা বেরিয়ে এলো। ঘটনাটি জানতে চাইলে ঘটনাটি এখানে শেষ হতে পারতো হয়তো, বাট সেটা ভয়াবহ রূপ ধারণ করলো। 2-3 দিন কোনো কিছুই হলো না। বাট তারপর ইথান রাতের বেলায় খুব ভয় পেত, এবং ম্যাক্স এবং সেই দেখলো যে কেউ একজন ম্যাক্সকে ভীষণ ভাবে মারছে, মনে হচ্ছিল যে হ্যামার দিয়ে তার মুখে আঘাত করছে। কিন্তু এই কথাটা সে কাউকে জানায় না, ভাবলো যে খারাপ স্বপ্ন। পরের দিন একটা কল আসলো ম্যাক্সের বাড়ি থেকে, এবং কলটার পেয়ে সে অবাক হয়ে গেল। ম্যাক্সদের বাড়িতে গেল এবং দেখতে পেল যে বাড়িতে অ্যাম্বুলেন্স দাঁড়ানো, 2টি পুলিশের গাড়ি, এন্ড সাথে তার আব্বু আম্মু কান্নাকাটি করছে। সে
জানতে পারলো যে ম্যাক্সকে অনেক মারধর করে এবং মুখে একটা ভীষণ আঘাতের দাগ কে যেন, এবং সেটা কে যেন মারধর করে। শুধু তাই নয়, ঘুমের মধ্যে সে ঘরের মধ্যে রুমের মধ্যে সে 666 এবং মানুষ বাট মানুষ না এরকম শেপের অনেকগুলো সিম্বল আঁকা দেখতে পেল রুমের মধ্যে। এই সাইন দুটো ছিল ডেমনিক সাইন, অনেকে জানেন আপনারা। এবং কিছুদিন পর ম্যাক্সের অবস্থা ভালো হলে ইথান তার সাথে দেখা করতে যায় এবং বাড়িতে যায় সেখানে, এবং ওই দিন রাতে ঘটনাটি নিয়ে সে জানতে পারলো যে প্যারেন্টস তাকে বাসায় রেখে বাইরে যায় এবং মাঝরাতে ঘুম ভাঙে কোনো এক কারণে, এবং সে শব্দ শুনতে পারে যে কে যেন তার ঘরে অনেক শব্দ করছে। উঠে বাইরে গেলে একটা অদ্ভুত খুব উঁচু ব্ল্যাক শ্যাডো দেখতে পায়। সেই শ্যাডো তার রুমে ঢুকে যায় এবং সে তার মোবাইলে ট্রাই করে, কিন্তু মোবাইলের সে সময় লো ব্যাটারি দেখাচ্ছিল, বাট মোবাইলটি ছিল ফুল চার্জ দেওয়া ছিল। তারপর ওই ব্ল্যাক ফিগারটি রুমের ডোরের সামনে গেল, থেমে গেল, এবং কিছুক্ষণ পর শব্দ পেয়ে দরজাটা খোলার জন্য সে এগিয়ে গেল এবং ডোরটা খুললো সাহস করে। সে দেখলো একজন মানুষ, সে তাকে কখনো দেখেনি আগে। সে হঠাৎ খুব তাকে মারতে লাগলো এবং এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আশ্চর্য হলেও সত্যি যে ওই লোক চোর ছিল না, ইভেন সিসিটিভি ক্যামেরাতেও কাউকে আসতে বাজিতে দেখা যায়নি। তাহলে এই লোকটি কে ছিল আর কে ওকে মারলো? আজকে মানে এটা এখনো পর্যন্ত রহস্য। এবং তারপরে তিনি লিখেছেন যে আমার কাছে আরো কিছু ঘটনা আছে, আরেকদিন বলবো, এবং বাংলা টাইপ করতে খুব সমস্যা হচ্ছিল। সবাইকে আবারও সালাম জানাই, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ চমৎকার এই ঘটনা উপহার দেওয়ার জন্য। আজকের ঘটনাগুলো অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে প্রত্যেকটাই। চলে যাবো ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আশা করবো যে আমাদের সঙ্গে পুরোটা সময় থাকবেন। এন্ড সেই জন্যই মানে এই জন্যই যে আপনাদের জন্য রয়েছে আরো দারুণ দারুণ বেশ কিছু ঘটনা। আপাতত একটা ছোট্ট বিরতি যাচ্ছি এবং সেই সাথে আমরা গেস্ট চেঞ্জ করবো, নতুন আরো দুজন অতিথি আছেন, তাদেরকে নিয়ে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Furti. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সব সময় রেডিও 43.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা আমরা শুনছি আজকে। তো যাই হোক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে অনেকে আছেন, এবং তার মধ্যে কিছু কিছু বিশিষ্ট ভদ্রলোক আছেন। যেমন একজন বিশিষ্ট ভদ্রলোকের নাম আমি না বলেই পাচ্ছি না, আরাফাতুল হক, ফেসবুক নাম এটা, আরাফাতুল হক। তিনি গত সপ্তাহে আমাদের লিখেছিলেন 2 জুলাই, তিনি লিখেছিলেন কলকাতা থেকে শুনছি। আজকে তিনি লিখেছেন আবুধাবি থেকে শুনছি। চমৎকার। তো আপনার নামটা একটু আমরা সবাই প্রচার না করে দিতে পারলাম না। যাই হোক, আকাশ আমাদের সাথে লিখেছেন যে শোটা অনেকদিন পরে না হয়ে 3 অথবা 4 দিন পর হলে ভালো হতো। ডেভিল আমাদেরকে লিখেছেন, রাসেল ভাই, ইউ অ্যান্ড ভূত এফএম, আচ্ছা ভূত এফএম রক অ্যান্ড আমাদেরকে লিখেছেন আমার কাছে অনেক ঘটনা আছে, ঘটনা পাঠিয়ে দিন, প্লিজ পাঠিয়ে দিন। আমি চাই যে আপনারা ঘটনা পাঠান, আসেন আমাদের সাথে জয়েন করুন, ঘটনা বলুন। জনি আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে, পায়েল ঢাকা থেকে আজকের এপিসোড দারুণ। সুমন আমাদের এসএমএস করেছেন, অনেক ভয় লাগছে আকাশ, শোটা অনেক আচ্ছা ডেভিল বয় আমাদের লিখেছেন, এবং লিখেছেন সানি কুমিল্লা থেকে। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফাইরুজ সাদিয়া, এবং আমাদের সাথে রয়েছেন, এবং তিনি লিখেছেন যে লাভ ইউ ভূত এফএম অ্যান্ড রেডিও ফুর্তি, এনজয়িং এভরি স্টোরি। আচ্ছা প্রত্যেকটা ঘটনায় তিনি অনেক বেশি পছন্দ করছেন এবং তিনি আমাদের সঙ্গেই রয়েছেন। রাজন মিম দুর্গাপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও রয়েছেন শর্মা, শামা আমাদের সাথে রয়েছেন, মারিসাত, শেফান, নিশাত ফার্মগেট থেকে, তারা 4 জন শুনছেন আমাদেরকে। পাভেল টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে রয়েছেন, তানজির ঢাকা থেকে আমাদের সঙ্গে রয়েছেন, বাগেরহাট থেকে আমাদের সাথে রয়েছেন ইমরান। এছাড়াও মিলি রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন, আলমাস সিলেট থেকে আমাদের সাথে রয়েছেন। এছাড়াও রয়েছেন আরো অনেকে। যাই হোক, আপনি যদি আসতে চান তাহলে চলে আসুন, আমাদের এখানে টেক্সট করুন, যেটা আমি কিভাবে করতে হবে আরেকবার বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আমাদের ইমেল অ্যাড্রেস তো জানেনই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radioForti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া, আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম, আমি বিজয়।
আমি মাতুয়াল যাত্রাবাড়ি থেকে এসেছি। আমরা চলে যাই আপনার ঘটনায়। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা পড়তে হয়েছিল আমার বাসায়। সো ফার্স্ট টাইম হয়েছিল ভাইয়ার সাথে। তো আমি সবসময় মোটামুটি রাত জাগা হয়, তো ওই দিনও রাত জেগে ফেসবুক ইউজ করছিলাম। তো হঠাৎ একটা সাউন্ড আসলো। সাউন্ডটা কেমন ছিল যে কাউকে আঘাত করলে বা কাউকে মারলে যে সাউন্ডটা হয়, তো সাউন্ডটা শোনার পর ফার্স্ট শক হলাম যে এত রাতে সাউন্ড কি করলো। তারপর জিনিসটাকে নর্মাল নিলাম, হয়তো এটা আমার ভুল বা হ্যালোসিনেশন হয়েছে। ঠিক একটু পরেই 1 মিনিট হবে আব্বু রুম থেকে বের হয়ে আসলো। তো যখন আব্বু রুম থেকে বের হয়ে আসলো তখন আমি শিওর হলাম যে আসলে এটা আমার ভুল ছিল না, সাউন্ডটা অবশ্যই হয়েছিল। তো আব্বু বের হয়ে সরাসরি ভাইয়ের রুমের দিকে চলে গেল। তো ভাইয়ের রুম নক করার পর ভাইয়ের রুম খুলে আব্বু ভাইকে জিজ্ঞেস করলো যে সাউন্ডটা কি হয়েছিল আর তুমি কিছু করেছো বা কি হয়েছে। তো ভাইয়া ঘুম থেকে উঠে একদম শক যে আমি তো কিছু করি নাই, আমার রুম থেকে তো সাউন্ড ছিল, আমি তো ঘুমাচ্ছিলাম। তারপর আমিও শক যে আব্বুই বা কেন উঠলো বা সাউন্ডটাই বা কে হচ্ছিল বা ভাইয়াই বা এই কথাটা কেন বললো। তো আব্বু রুমে চলে গেল, আমি আমার রুমে চলে আসলাম। তো আমি ঘুমিয়ে পড়লাম। শেষ সকালে ঘুম থেকে উঠে দেখলাম বা যা শুনলাম, আম্মু বললো ভাইয়ার কপালে 3টা দাগ ছিল, কেউ হয়তো ধারালো কিছু দিয়ে আঘাত করেছে। তো এটা শোনার পর সবাই ফার্স্ট শক, তারপর সবাই নর্মাল নিলাম, কেউ ওরকম ভাবে জিনিসটা ঘাটাঘাটি করলাম না, হয়তো এটা ভুল। তো সেকেন্ড টাইম ছোট বোন, ও ক্লাস 1-এ পড়ে, তো বাচ্চা। তো ওর সাথে মাঝে মাঝে কেমনটা হয় যে ও রাত হঠাৎ ঘুম থেকে উঠে মানে প্রচন্ড চিৎকার করবে আর কাউকে যাকে সামনে পাবে তাকে জড়া ধরবে, আর এরকম শক্তভাবে ধরবে যে ও খুব ভয় পাচ্ছে, কেউ একজন ওকে আঘাত করতেছে, ওকে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে বা ওকে কিছু ভয় দেখাচ্ছে, এটা জাস্ট ও দেখতে পাচ্ছে আর কেউ দেখতে পাচ্ছে না। তো যখন ও ঘুম থেকে উঠে এরকম করে তো ওকে তখন কিছু বলতে পারে না। তারপর ওকে ঘুম পাড়ানো হয় বা ওকে কিছু বললে কিছুক্ষণ পর ও নিজেই ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পর সকালে যখন ঘুম থেকে উঠে ওকে যদি জিজ্ঞেস করা হয় যে রাতে কি হয়েছিল, তুমি এরকম করলে কেন, ও কিছু বলতে পারে না, আর জাস্ট এতটুকু বলে আমি তো কিছু করি নাই বা। তো এটা থেকে সবাই শক। তো এটা মাঝে মাঝে এমনটা করতো। তারপর ওকে পানি পড়া খাওয়ার পর একটু জিনিসটা কমে, ওই জিনিসটা আর করলো না। তো ফার্স্ট টাইম ভাইয়া, তার সেকেন্ড টাইম সিস, তারপর আমার সাথে। যেটা ছিল এই গত মাসের 13 তারিখ, 7 রমজান ছিল ওই দিন মেবি। তো ওই দিন আমাদের বাসায় গেস্ট আসার কথা ছিল। তারাবি নামাজ পর হুজুরদের সেই ইফতার করার পর যদি রাতে খাবার খাওয়া এটা আমাদের বাসায় ছিল। তো ওনারা আসলো, খাওয়া দাওয়া করে বিদায় করানোর পর সবাই ডিনার করলাম। ডিনার করার পর সবাই যার যার রুমে চলে গেল, আমি আমার রুমে চলে আসলাম। তো এই রমজান মাস ছিল, একেবারে সেহরি করার পরই ঘুমানো হতো। দুদিন আমি ফেসবুক ইউজ করছি। তো হঠাৎ খেয়াল করলাম যে আমার শরীর পুরো অনেক কাঁপছে আর আমি খুব মানে মাথা খুব ব্যথা করতেছে। তো হঠাৎ এরকমটা লাগার প্রশ্নই আসে না, কারণ আমি একটু আগে পুরো পারফেক্ট ছিলাম, একটু পর কি হলো। তো রাত তখন মেবি 2টা বাজে, তাই আমি আম্মুকে নক করলাম না। আর এত রাতে কাকে ডাকবো, যেহেতু একটু পর সেই জন্য আম্মু উঠবে, তো আমি কাউকে নক করলাম না। ফেসবুকে চ্যাটিং করছিলাম। যখন চ্যাটিং করতেছি একটা ভাইয়ের সাথে বলতেছিলাম যে ভাই আমার তো এরকম লাগতেছে। তো ওনাকে একটু বলার পর নিয়ে জিনিসটাকে নর্মালি নিল, ওনার কাছে কিছুই মনে হলো না। বললো যে নাপা এক্সট্রা নাও। আমি বললাম ভাই এত রাত্রে নাপা এক্সট্রা কি দরকার, কিছুক্ষণ ঠিক হয়ে যাবে। তো এটা বলার পর উনিও চলে গেল। ঘুম আসছিল না আমার, খুব এত মাথা ব্যথা করতেছিল, শরীর এত খারাপ লাগছিল যে আমি পা নাড়াতে পারছিলাম না। মোবাইলে টাইপিং করছিলাম, তো টাইপিং করতে খুব কষ্ট হচ্ছিল আমার। তারপরেও টাইপিং করছিলেন? হ্যাঁ, তারপর টাইপিং করছিলাম। যাই হোক, তারপর ফ্রেন্ড আরিয়া, তো ওর সাথে আজ অব্দি যতই যাই বলি না কেন কখনো কিছু সিরিয়াস ভাবে নেয় না। তো ওকে বললাম যে কি করছিস, আমাকে বললো যে আচ্ছা এরকম কিছু করছি না এখন, বাই, পরে কথা হবে। তো ওকে বললাম যেহেতু এখন সেহরি টাইম, একটু পর তো সেহরি খেতে উঠবি, তো এখন আর ঘুমানোর কি দরকার, একটু পর একবারে সেহরি করিস। তো ওকে এটা আমি বললাম। আমি বলার পর বললো আচ্ছা ঠিক আছে তো বল। আমি বললাম আমার না এরকম খুব খারাপ লাগছে হঠাৎ। তো আমাকে বললো ঠিক আছে, যেহেতু তোর খারাপ লাগছে তুই ঘুমিয়ে পড়। তো আমাকে এটা বলার পর এই মেসেজটা আমাকে সেন্ড করলো, আসার সাথে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আমি সেন্সলেস, আমার আর কিছু মনে নেই। আর একটা মানুষ এত ফাস্ট কখনোই ঘুমাতে পারে না। তো যাই হোক, আমি যখন চোখ খুললাম দেখলাম আম্মু আমার সামনে আমাকে খুব জোর জোর ডাকছে। তো আম্মু ডাকার পর চোখ খুলে দেখলাম আম্মুর সামনে দাঁড়িয়ে আছে। তো বললো যে কি হয়েছে, সেই কোথাও টাইম হয়ে গেছে। তো আমি আম্মুকে কিছুই বললাম না, বললাম যে আম্মু আমার জ্বর আসছে। তো আম্মু যখন আমার মাথায় হাত দিল দেখলো যে আমার শরীর প্রচন্ড গরম আর আমি খুব কাঁপছিলাম। তো তখন মেবি খুব গরম ছিল রমজান মাসটাই। তো এই গরমে একটা কম্বল 2 পাট করে প্লাস কাঁথা দিয়ে আমি শুয়েছিলাম। এই গরমের ভিতরে এত কাঁপছিলাম, এত শীত করতেছিল আমার। তারপর আমাকে এরকম দেখে বললো যে তোমার সেহরি করতে হবে না, তুমি শুয়ে থাকো। তো আম্মু ফের শুতে গেল। তো আমি
একটু আম্মু ফ্রেশ হতে চলে গেল, আমি একটু করে উঠলাম, উঠে টয়লেটে গেলাম, টয়লেটে গিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে যখন ডাইনিং টেবিলে বসলাম তখন আমি ভাবছিলাম যে আমি তো এটা করতে চাচ্ছি না, বা আমার শরীর এত খারাপ লাগলো যে আমি কিভাবে ডাইনিং টেবিলে এসে বসলাম। বাট আমার মনে হচ্ছিল কেউ একজন আমাকে হেল্প করেছে বা এখানে আসতে সাহায্য করেছে। তো এটা হলো, আম্মু আসলে আম্মু এসে বললো, আমার দিক তাকিয়ে থাকলো, আমার কিছু বললো না। তো আম্মু সেরে দিল, আমি সেরে কিছুই খেতে পারলাম না। তো না খাওয়ার পর আম্মু বললো থাক তোমার খেতে হবে না, তুমি শুয়ে পড়ো। তো আমি শুয়ে পড়লাম, আম্মু আমার জন্য সেহরি খেতে পারলো না, আম্মু সেহরিও করলো না, আম্মু চলে গেল। তো আমি নামাজ পড়ে যাওয়ার জন্য বললাম যে আমি আম্মু নামাজ পড়তে যাই। তো আমার শরীর এত খারাপ ছিল যার কারণে আম্মু চাইলো না যে আমি নামাজ পড়তে যাই। আম্মু চলে গেল যে বাবা হয়তো হয় বাসা নামাজ পড়ো না হয় শুয়ে থাকো। তো শুয়ে রইলাম, আজান দিল, ফজর আজান দেওয়ার পর আম্মু সবাই সবার যার রুমে চলে গেল, আম্মু ঘুমিয়ে পড়লো। আজান দেওয়ার পর আমি চাচ্ছিলাম না যে এখন বেড থেকে উঠতে, কারণ ওঠার শক্তিটা আমার ছিল না, এতটা খারাপ লাগতেছিল। বাট আমি বেড থেকে উঠলাম, উঠে টয়লেটে গেলাম, টয়লেটে গিয়ে উজু করলাম, উজু করার পর একটা বালতি প্লাস মগ একটা কাপড় নিয়ে আসলাম। আমি সবসময় যে জায়গাটা নামাজ পড়ি এই জায়গাটা জায়নামাজ বিছানোর আগে আমি পরিষ্কার করলাম। বাট কেন পরিষ্কার করলাম আজ অব্দি করেছিলাম কিনা আমার যেটা মনে নেই, বাট ওই দিন কেন যেন আমি পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর আমি নামাজ পড়ছিলাম, যখন আমি নামাজে দাঁড়ালাম তখন আমার মনে হচ্ছিল যে আমি তো এখন চাচ্ছি না এটা করতে, আবার সেটাই কেন করতেছি। তারপর নামাজে যখন দাঁড়ালাম, যখন সিজদায় গেলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি রুমে একা না, আমার রুমে আশেপাশে কেউ একজন আছে। বা কেন যেন মনে হচ্ছিল যে আমি যখন দাঁড়ালাম আবার আমার কিছুর সাথে একটা হেলান দিয়ে আছি বা কিছু একটা আমার আশেপাশে আছে। নামাজ শেষ করার পর তখন ভিতরে একটু ভয় ঢুকলো যে এতক্ষণ কি হচ্ছিল বা আমি যেটা করতে চাচ্ছি না এটা কেন করতেছি। তখন মাথায় আসলো যে কি হচ্ছে। তারপর আবারও নামাজ থেকে উঠলাম, উঠে কোরআনশিপ নিয়ে আসলাম। তো কোরআনশিপ নিয়ে আসলাম, এই বছরে আমার কোরআনশিপ ধরা হয়নি। আর আম্মু অনেক বলেছে যে রমজান মাস কোরআনশিপ পড়ো, কোরআনশিপ পড়ো, তো পড়া হয়নি, অনেকটা স্প্রিং ভুলে গেছি, মার কাছে প্রবলেম হয় যার কারণে কোরআনশিপটা পড়া হয় না। বাট ওই দিন আমি কোরআনশিপ পড়তেছিলাম চমৎকার, কিন্তু তখন লাইট চোখ গেল আমার লাইটের দিকে, লাইটটা অফ ছিল, আমি কোরআনশিপ পড়তেছি, অনেকটা শক ছিলাম তখন যে কি বলবো বা মানে কাউকে ডাক দিব বা কাউকে নক করবো এরকম শক্তিটা আমার ছিল না। আমি জাস্ট জায়নামাজে বসে ভাবছিলাম যে আমার সাথে একটু কি হলো, জাস্ট নিজেকে সান্ত্বনা দিলাম যে রমজান মাস কিছুই না, রমজান মাস কিছুই না, কিছুই হয়নি। নিজেকে নর্মালি নেওয়ার ট্রাই করলাম, বাট পারলাম না, খুব ভয় করছিল তখন। ভয় কি তখন বুঝলাম। তারপর আমি খুব কষ্টে বেড থেকে উঠলাম, জানাজ থেকে উঠলাম, উঠে বেডে গেলাম। তো বেডে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম আমার আর কিছু মনে নেই। যখন আবার ঘুম থেকে উঠলাম দেখলাম যে আম্মু আমাকে খুব ডাকছে, তো ছোট বোন ডাকছে। ঘুম থেকে উঠে দেখলাম যে আমি নিচে জায়নামাজের উপর শুয়ে আছি, বাট আমি ড্যাম শিওর যে আমি বেডে ছিলাম, বাট তখন আমি নিচে ছিলাম। আম্মু আমাকে বললো তুমি নিচে কেন? আর আমার পাশে সেই কাপড়, বালতি, সেই কোরআনশিপটা ছিল। এটা তখন এতটা ভয় করতেছিল যে তখন 8টা বাজে মেবি, পুরো সকাল, সবাই আমার আশেপাশে ছিল, বাট তখন আমার খুব ভয় করছিল যে একটু আগে আমার সাথে কি হয়েছিল বা এটা কি ছিল। এটা ভাবতে ভাবতে কাউকে কিছু শেয়ার করলাম না, জাস্ট নিচে থেকে জায়নামাজ থেকে উঠে বেডে শুয়ে পড়লাম, শুয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সেই ঘুম ভাঙলো আমার সন্ধ্যা 6টা 15, ইফতারি কিছুক্ষণ আগে। তো ইফতার থেকে উঠে ফ্রেশ হয়ে ইফতার করলাম, কাউকে কিছু বললাম না, তখনও খুব ভয় করছিল। তারপর আম্মুকে কিছুই বললাম না। যখন ডিনার করতে বসলাম তখন আম্মুকে আমি বললাম যে আম্মু রাত্রে কিছু হয়েছিল বা আপনি কিছু দেখেছেন আমার সাথে? আম্মু বললো কেন, কি হয়েছে? তো আম্মু বললাম যে আমি কিছু একটা দেখেছি বা কিছু একটা হয়েছে আমার সাথে। আম্মু জাস্ট এতটুকু বললো যে কোরআন শরীফ পড়ো না, যখন এটা হয়েছে, তো এখন থেকে কোরআন শরীফ নিয়মিত পড়ো, আর যা হয়েছে ভালো হয়েছে, খারাপ কিছু হয়নি, এটা কারোর সাথে শেয়ার করো না, বা এখন থেকে কেয়ারফুল হও। এটাই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ঘটনার কিছু কিছু পার্ট যে জিনিসগুলো আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আমি সেটা নিয়ে মানে আপনি ভালো জানেন আপনার সাথে কি হয়েছে, বা এটা আসলে আমাদের সৃষ্টিকর্তা ভালো জানেন যে মানে কি মানে সব ঘটনার ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। বাট কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয়, যেমন আপনি হঠাৎ করে সেন্সলেস হয়ে যাওয়া বা ঘুমিয়ে যাওয়া যে ব্যাপারটা, এটা কিন্তু ঘুমিয়ে গেলেও হয় হঠাৎ করে। আপনি যেটা বলছেন যে সেন্সলেস হয়ে যাচ্ছেন, অবশ্যই আমি ফার্স্ট যখন হাত থেকে মোবাইলটা পড়ে তখন চেঞ্জ হয়ে যায়, কারণ এত তাড়াতাড়ি হয়ে মানুষ কখনো ঘুমাতে, যখন ঘুমায় তখন মানুষ এরকম তাড়াতাড়ি ঘুমায়, মানুষ হঠাৎ করে ঘুমায়, হাত থেকে মানে খুবই
মানে জিনিসটা খুব তাড়াতাড়ি হয় আসলে, মানে যখন আপনি ঘুমান আপনি মনে করে দেখেন আপনি কোন সময় ঘুমিয়ে যান, এটা তখন ঘুম আসছিল না, আমি চ্যাটিং করছিলাম ফেসবুকে, সো আমার এভাবে ঘুম আসে না, একবারে চিন্তা ছিল যে সেহেরি পর ঘুম। আমার কাছে এই জিনিসটা একটু অস্বাভাবিক লেগেছে, এনিওয়েজ হতে পারে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি নিচে শুয়েছেন না জানাবেন শুনছেন, মানে ঘুমের পরে না ওঠার পর অনেকটা এরকম অনেক সময় মানুষের কনফিউশন তৈরি হয়। না, আমি বেডে শুয়েছিলাম, তারপর যখন সকালে ঘুম থেকে 8টা বাজে উঠলাম তখন আমি নিচে ছিলাম। ওকে ফাইন, ঠিক আছে। আমি আসলে কোনো তর্কে যেতে যাচ্ছি না, বাট আমি যেটা আমার মনে হলো সেটা আমি বললাম। এনিওয়েজ, সাগর আমাদের সাভার থেকে লিখেছেন এবং আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি সেলিম তাজ, এবং আমাদের সাথে তিনি আছেন ঢাকা থেকে, যুবা চট্টগ্রাম থেকে আমাদের সাথে রয়েছেন, রাশিদুল নাটোর থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন ইমরান সরকার, আচ্ছা ইমরান সরকার জনি আমাদের সাথে রয়েছেন, রনি ফুলবাগ সিলেট থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সোহাগ, এছাড়া আমাদের সাথে রয়েছেন হাসান খান সিলেট থেকে, ওহি আমাদের সাথে রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন জিলান হাসনাত নাটোর থেকে, রুদ্র সাহা আমাদের সাথে রয়েছেন মিরপুর 6 থেকে, কাশিম রেজা আমাদের সাথে রয়েছেন শ্যামলী চিটাগং থেকে। তিনি লিখছেন আই হ্যাভ আ স্টোরি, আপনি এটা পাঠিয়ে দিন আজকেই, এবং আপনি যদি আসতে চান তাহলে তো ইউ মোস্ট ওয়েলকাম, বাট আপনি চিটাগং এ আছেন, জানি না আসতে পারবেন কিনা। রানা রিমা আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন ফয়সাল, অনেকদিন পরে তিনি শুনছেন, হাবিবুর আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন আশিক এবং তার ওয়াইফ অর্পিতা খুলনা থেকে, সাগর সাভার থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি আমাদের সাথে থাকতে চান বা আমাদের সাথে আমাদেরকে SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে প্লিজ 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 উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের ফেসবুকের লিংক দুটো হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। কুইক একটা অ্যাড ব্রেক নিতে হচ্ছে আমাদেরকে, বিকজ এবার আমরা প্রথম যে ব্রেকটা সেটা অনেক পরে নিয়েছিলাম। সো একটা ব্রেকের পরে আমরা চলে যাব আমাদের আরো একজন নতুন অতিথি আছেন তার কাছে, ইনফ্যাক্ট দুজন আছেন, দুজনই মিলে একটা ঘটনা শেয়ার করবেন। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও 43.2 FM, আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আমার সঙ্গে দুইজন অতিথি যোগ দিয়েছেন, তাদের কাছে আমরা যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনাদের দুজনের নামই বলতে হবে একটু। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাকিব, মিরপুর 1 নম্বর ডি টাইপ কলোনি থেকে, আর সাথে আমার ছোট ভাই। হ্যালো স্যার, আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হোসেন মুন্না। আচ্ছা, আমরা ঘটনায় চলে যাই। মূল ঘটনাটা হচ্ছে আমার চাচাতো বোনকে নিয়ে। তো আমার চাচাতো বোন যদিও মারা গেছে, তো ব্যাপারটা হচ্ছে যে একটা সময় গ্রামে গিয়েছিলাম। তো গ্রামে আপনারা জানেন হয়তো যে আমের সময় সাধারণত রাত্রেবেলা আম পড়ে, গাছে থেকে কাঁচা আম পড়ে। তো তখন আমার দাদার রুমের মধ্যে আমি, আমার আরো কয়েকজন চাচাতো ভাই বোন, আমরা সবাই তখন ছোট ছিলাম, একসাথে শুয়ে থাকতাম। তো রাত্রে 12টা 1টা 2টা যখন যত রাতই হোক, যদি হঠাৎ করে একটা আম পড়তো, তো টিনের চাল ছিল, তো সেক্ষেত্রে আমটা পড়লে অনেক জোরে আওয়াজ হইতো। তো সবার মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করতো যে ওই আমটা আসলে কে নিতে যাবে। এটা একটা আলাদা মানে আনন্দ, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমার চাচাতো বোন একবার গিয়েছে, এরকম একটা আম পড়লো, ও আনতে গেছে। আনতে যাওয়ার পর হঠাৎ দেখে যে আমটার পাশে একটা সাপের মতো, এবং ওই সাপটা অনেকটা লাইটের মতো মানে আলোর মতো জ্বলতেছে, এবং যখন কাছে যায় তখন আর তেমন কিছুই দেখতে সে পায় না। তো যা হোক, এরপর যে মূল ব্যাপারটা, ও এখন আর বেঁচে নেই আমাদের মাঝে। তো ও যখন মারা যায়, ওর তখন 21 দিনের একটা বেবি থাকে। তো ও ইনফ্যাক্ট মারা গেছে সাপের কামড়েই। তো যা হোক, ও একদিন সন্ধ্যার সময়
ওর এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছিল, ওই মুহূর্তে হঠাৎ করে একটা সাপ কামড় দেয়। তো হঠাৎ করে ও চিল্লায় উঠে, এ মা আমাকে সাপ কামড় দিছে। তো যাই হোক, এরপর সবাই আসে, দৌড় দিয়ে আসে। আসার পরে ও তো চিল্লাচিল্লি করতেছে। ফার্স্টে ভয় পায়, কারণ সাপ কামড় দেওয়ার পর তো সাথে সাথে ওটা রিয়াকশন হয় না, তো কিছুটা মানে খুব ভয় পায়। তারপর পায়ে বাঁধা টাধা হয়। এরপর স্বভাবতই যেহেতু গ্রাম, আশেপাশেই তো হসপিটাল নাই বা ওরকম কোনো লোকও নাই যে চিকিৎসার ব্যবস্থা করবে, তো যারা ঝাড়ফুঁক করে তাদেরকে নিয়ে আসা হয়। তো এরপর ওনারা হাত চালান দেয়, কিন্তু আনফরচুনেটলি হাতটা ওঠে না। ইতিপূর্বে এরকম হাত চালান ব্যাপারটা কি একটু যদি বলতেন আমাদের? হাত চালান বলতে যে ওই কবিরাজ টাইপের যারা আছেন তারা অনেক সময় দেখা যায় যে কি সব পরে হাতটা মাটিতে রেখে কিভাবে জি, জি। যেন ওই কাটা জায়গা, মানে সাপে কাটা জায়গাটায় আস্তে আস্তে মানে উঠানোর চেষ্টা করে এবং আচ্ছা, সাপের আচ্ছা, বিষ আচ্ছা, নামানোর আচ্ছা। চেষ্টা করে ব্যাপারটা। ওকে। তো ওইভাবে আসলে উঠতে লাভ হয় না ওই দিন। জি, আচ্ছা। ওদিন আর লাভ হয় না। তো যাই হোক, পরে ওকে বেঁধে টেঁধে ওই অবস্থায় ওখানে কিছুটা কাটা হয় এবং কিছুটা রক্ত বের করে দেওয়া হয়। এরপরে ওকে এই ঘটনাটা পাবনার, তারপরে ওকে পাবনা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়, কিন্তু দুঃখজনক ভাবে ওকে আর বাঁচানো সম্ভব হয়নি। ও রাস্তায় যাওয়ার পথেই মারা যায়। তো যা হোক, ওই সাপটা যে তখন মারা, মানে সাপটা যখন ওকে কামড় দেয় তখন ঘরেই ছিল, তো লোকজন ওই সাপটাকে মোটামুটি আধমরা অবস্থায় রাখে এবং অনেকে নিষেধ করে যে ওই সাপটা মারার কোনো প্রয়োজন নাই, কারণ এই সাপটা যদি মারা হয় তাহলে ও তো তখনও বেঁচে ছিল, ওর ক্ষতি হতে পারে, এরকম কিছু একটা চিন্তা করে, বা ওঝা টোঝা আছে ওনারা বুদ্ধি দেয় যে এগুলা কিছু করার দরকার নেই, করলে প্রবলেম। তো যাই হোক, ওই সাপটাকে পরে আটকে রাখা হয়। তো ওই জিনিসটাকে আটকে রাখা হয়। আপনার সঙ্গে তো আপনার ভাইও আছেন, আমি হ্যাঁ, বাকি আমার ভাইও ঘটনাটা আমার কাছ আছে। থেকে শুনি। হ্যাঁ, মানে আপনিও বলছিলেন এবং আপনারও তো চাচাতো বোনই হ্যাঁ, এটা। জি, জি। তো আপনি সাপটা আটকে রাখা ঘটনাটা আবার আপনি আমাকে বলেছিলেন বাকি অংশটুকু, তো কি হয়েছিল বলেন তো একটু? জি, সাপটাকে রাখা হয়েছিল আসলে রাসেল ভাই, তার মানে একটা, তার মানে স্টিলের কলসি, হ্যাঁ, বড় কলসি, ওটার ভিতরে সাপটাকে রাখা হয়েছিল। কলসির উপরে একটা গামছা বা এরকম কাপড় জাতীয় জিনিস দিয়ে উপরে মরিয়ে দেওয়া হয়েছিল, আর হচ্ছে চারপাশ দিয়ে দড়ি দিয়ে শক্ত করে যাতে বেঁধে দেওয়া হয়েছিল, যাতে কোনোভাবেই হ্যাঁ, বেরোতে না হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ। আর এর উপরে ছিল একটা পাতিল, হ্যাঁ, পাতিলের ভিতরে ছিল একটা ভারী বাটখারা, তার মানে আচ্ছা। যাতে উপর দিয়ে উঠে না আসতে পারে। তো পরে যখন বোনটা মারা যায়, হ্যাঁ, তাকে যখন তার শ্বশুর বাড়িতে পাঠানো হয় দাফনের জন্য, তখন তো মানুষের একটু রাগ লেগেছিল, তো সবাই চিন্তা করলো সাপটাকে এখন মেরেই ফেলবে, যা হওয়ার তো হয়ে গেছে। তো তখন বাটখারা উঠিয়ে যখন দেখে ভিতরে সাপটা মারার জন্য সবাই বের করে, তখন দেখে যে ভিতরে কোনো সাপ নাই। মানে এটা সবচেয়ে আশ্চর্য একটা জিনিস যে এটা কিভাবে সম্ভব, যদি এখন সাপটা যদি এখন বের হইতে চায়, তো এটা কিন্তু ওকে অনেকগুলো স্টেপ অতিক্রম করে তারপরে বের হতে হবে। Right. হ্যাঁ, আর একটা মানুষের মনে হয় না এখন একটা দয়া মায়ার উদ্রেক হওয়ার কথা এমন অবস্থায় যে একটা মানুষ মারা গেছে, সাপটাকে আমি ছেড়ে দিই, আবার যেরকম ছিল ওইরকম জায়গায় ওরকম সুন্দর করে রেখে দিই, মানে এটা খুবই মানে কোইন্সিডেন্স হইতেই পারে, বাট এতটা কোইন্সিডেন্স জিনিসটা আসলে মানার, মানে আমরা অন্তত মানতে পারতেছি না আসলে। ওকে, সো আপনি বলছিলেন যে আপনাদের বাসায় এরকম ঘটনা ঘটতে থাকে কারণ আপনার বাবার নানা জি, জি। উনি হচ্ছেন একজন বিখ্যাত কবিরাজ ছিলেন, জি, জি। রাইট? জি, এবং জি। তার সাথে অনেক ঘটনা এরকম হ্যাঁ। ঘটেছে। তো এই বাড়িতে আপনার কি মনে হয় যে এই কারণে কি প্যারানর্মাল ঘটনাগুলো জি, জি, একের এটা সাথে? মুরব্বীদের কাছ থেকে শুনছি, বা আমার আব্বু যে বলে উনিও এই কথাটাই বলেন, আমার দাদিও বলে গেছেন এই কথা, দাদিও মারা যান এরকমই একটা ঘটনা। তিনিও বলেছিলেন যে অমুক জায়গায় ওরা আমাকে এরকম একটা ক্ষতি করতে যায়, পরে দেখা গেছে যে ওই জায়গায় তার মৃত্যুটা ওইভাবেই ইভেন হয়েছে। আপনিও একটা জিনিস দেখেছিলেন বোধহয় একবার বা ওই বাসাতেই। তো যাই হোক, আমাদের যে বাড়িটা আপনি বললেন যে কি কারণে এরকম হয়, আমাদের বাড়িটা অনেক পুরাতন এবং অ্যাকচুয়ালি ওই বাড়িটা যখন তৈরি করা হয় তখন আব্বুর কাছে শুনছি যে ওই বাড়িতে অনেক স্কাল পাওয়া গেছে বা মানুষের হাড়গোড় পাওয়া গেছে, তো হয়তোবা এরকম কিছু থাকতে পারে। থাকতে তো পারে। যাই হোক, আরেকটা ঘটনা, আমি অ্যাকচুয়ালি ওরকম ভীত প্রকৃতির না যে ওরকম যে কোনো একটা ব্যাপারে ভয় পেয়ে যায়। তো একদিন রাত্রেবেলা 12টা 12:30 বাজে, তো কোনো এক ফোনের মানে অফারে, যেহেতু আপনারা জানেন যে অনেক সময় রাত্রেবেলা কম রেটে কথা আপনি কথা বলছিলেন। থাকে, তো যাই হোক মোবাইলে কথা বলতেছিলাম হঠাৎ করে। তো একটা সময় আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আমি খেয়াল করলাম আমাদের যে বাড়িটা, ওই বাড়িটা আগে বলে রাখা ভালো যে বাড়িটা একদম চকের শেষ প্রান্তে, তো এরপরেই হচ্ছে মাঠ। তো ওই বাড়িটা টিনের বাড়ি। তো কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে
মহিষ মহিষ যখন মানে নর্মালি থাকে তখন দেখছেন যে নাক দিয়ে অনেক জোরে নিঃশ্বাস নেয়, এরকম টাইপের আচরণ করে মহিষ। তো যাই হোক, ওরকম হঠাৎ করে ফোঁস দুইটা আওয়াজ শুনলাম। তো ঠিক আছে, তারপরে আমি এটা গুরুত্ব দিইনি। কিছুক্ষণ পরে হঠাৎ করে মনে হইলো যে মানে এরকম গরু বা মহিষ কিছু একটা আমাদের ওই টিনের যে বেড়াটা ওটা দিয়ে গা ঘষতে ঘষতে যাইতেছে, যে মনে হয় সব ভেঙে চুরে ফেলতেছে, এরকম একটা অবস্থা। তো তখন আমি কিছুটা ভয় পাইলাম এবং হঠাৎ করে আমার গায়ের পশম দাঁড়ায় গেল যে আসলে এইটা এরকম হওয়ার তো কথা না, কারণ এই টাইমে এরকম হবে কেন। তো তখন অতটা ভয় পাইনি। এরপর আমার চাচতো ভাই আমার সাথে শুয়েছিল আমার পাশে, ও আমি তখন কথা বলতেছিলাম। তো যাই হোক, ওকে তখন ডাক দিলাম, ঘরের লাইট জ্বালানো হইলো আর ছোট একটা নাইফ নিয়ে বের হইলাম যে ঘটনা কি অ্যাকচুয়ালি, মানে এরকম তো হওয়ার কথা না। তো পরে বের হইলাম কোনোভাবে, মানে গায়ে একটা কাপড় জড়ায়। এরপর বের হয়ে দেখি যে না, আসলে ওরকম কিছুই নাই, যে কোনো জায়গা থেকে গরু ছুটে আসছে বা মহিষ ছুটে আসছে বা পাশ দিয়ে কিছু একটা, সবকিছু যেমন অ্যাজ ইউজুয়াল নর্মাল ওরকমই ছিল। এরপরে খুব ভয় পাই। তো যাই হোক, এটাই ছিল আপনার ঘটনা। জি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, এবং আমাদের মোটামুটি এখন শেষ করতে হবে। আমি দেখতে পাচ্ছি সোহেল রাজশাহী থেকে আমাদের SMS করেছেন এবং তার কাছে ভয়ঙ্কর ঘটনা আছে, পাঠিয়ে দিন আপনার ঘটনা প্লিজ। সৌরভ যশোর থেকে আমাদের সাথে রয়েছেন এবং তার সাথে রয়েছেন তার ফ্রেন্ড কে তিনি খুব মিস করছেন, সেটা জানিয়েছেন। সেটা অবশ্য এইটা হচ্ছে রাইট জায়গা না এটা জানানোর জন্য, এবং আমরা এখানে আলোচনা করছি প্যারানর্মাল বিষয় নিয়ে। এটা আপনার খুব পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ব্যাপারগুলো পার্সোনালি রাখা উচিত। আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও লাবণ্য SMS করেছেন এবং আজকে ভূত FM অসম সেটা লিখেছেন। মাহবুব আমাদের সাথে আছেন, আদনান আমাদের সাথে রয়েছেন, জিলান হাসনাত নাটোর থেকে আমাদের সাথে রয়েছেন, ফয়সাল রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন, ভূত FM শুনছেন, মেহেদি আমাদের সাথে রয়েছেন, এছাড়া আফ্রিদি আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন জান্নাত, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সোহেল, এছাড়াও সৌরভ যশোর থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি লিজার শান্ত, আমাদের সাথে রয়েছেন শান্তিনগর থেকে, শান্তিনগর থেকে আছেন বা। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আলমগীর, এছাড়া আমাদের সাথে রয়েছেন টিপু চিটাগং থেকে, ইরফান মতিঝিল থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিল তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। এবং যেতে যে আপনাদের জন্য প্লে করে যাচ্ছি চমৎকার সব একটা গান, এবং আরো একবার যে মনে করে দিতে চাই আপনাদেরকে, আমাদের ইমেল অ্যাড্রেসটি bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm অ্যাড্রেসটা কোনোভাবেই ভুলে যাবেন না। এখানে আপনার ঘটনা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা সহিত অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। কথা হবে আবার আগামী শুক্রবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। টাটা। কেউ যখন